হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে এখন আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা কি? টপিকটা হলো যে মৌলের পর্যায়বৃত্ততা। সো এই মৌলের পর্যায়বৃত্ততা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় যেমন কোশ্চেন আসেই, একইভাবে তোমাদের বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিভিন্ন ধরনের মেডিকেল ভর্তি পরীক্ষা এখানে কিন্তু মাস্ট বি কোশ্চেন আসবেই। তো অবশ্যই এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মৌলের পর্যায়বৃত্ত থেকে কি কি ধরনের ইনফরমেশন তোমাকে জানা লাগবে সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো কি সম্পর্কে জানবো। প্রথমে যেটা পড়বো যে এই যে মৌলের পর্যায়বৃত্ততা বা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি। সো কি দেখো যে পর্যায়বৃত্ত ধর্ম মানে নির্দিষ্ট পর্যায় বা সারি পরপর মৌলের ধর্মের পুনরাবৃত্তি। তাহলে কি বোঝাচ্ছে দেখো, আমরা জানি পর্যায় সারণীতে কি আছে, 18টা গ্রুপ আছে এবং 60টা কি আছে, পর্যায় আছে বা সারি আছে। এই যে পর্যায়, অর্থাৎ একটা পর্যায় শেষ হওয়ার পর আবার আর একটা পর্যায় আসে, আবার ওই পর্যায়টা শেষ হওয়ার পর আবার একটা পর্যায় আসে। তো এই পর্যায়টা বারবার আসার ফলে একটা ধর্মের পুনরাবৃত্তি ঘটে, একটা ধর্ম বারবার পাওয়া যায়। এই যে ধর্মের পুনরাবৃত্তিটা ঘটতেছে এটাকে বলা হবে কি, পর্যায়ভিত্তিক ধর্ম বা মৌলের পর্যায়বৃত্ততা। তাহলে কোশ্চেনে যদি আসে মৌলের পর্যায়বৃত্ততা কাকে বলে, তাহলে লিখবো যে নির্দিষ্ট পর্যায় পরপর মৌলের ধর্মের পুনরাবৃত্তিকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ততা বা পর্যায়ভিত্তিক ধর্ম। তারপরে কি সম্পর্কে পড়বো, আমাদের মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মনে রাখবো যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে, ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, পরীক্ষার জন্য সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট, মনে রাখবো। তারপরে যেটা পড়বো, আমাদের এই যে মৌলের পর্যায়বৃত্তগুলো আছে, অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে কী কী ধরনের এই ধর্মগুলো বারবার রিপিট হয়, কোন কোন ধর্মগুলো আছে সেটা একটু জানবো। তাহলে এখানে আমাদের কিছু ধর্ম দেওয়া আছে, এই ধর্ম ক্লুগুলো একটু জেনে রাখবো। প্রথমে দেখো কি জানবো যে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, তার মানে কি, আমরা যদি পর্যায় সারণীতে কয়টা আমাদের সারি আছে বা কয়টা পর্যায়, 60টা। এই 60টা সারি ক্ষেত্রে আমরা কোথায় যাব, বাম থেকে যদি এই পাশে একবারে কোন পর্যন্ত ডান পর্যন্ত যাই। আবার দেখো বাম থেকে যদি আমরা ডানের দিকে যাই তাহলে কি কি ঘটে, তাহলে মনে রাখবো কি কি ঘটে, আমাদের কিছু জিনিস বেড়ে যায়, অর্থাৎ কিছু ধর্ম বাড়ে, অর্থাৎ কিছু ধর্মের মৌলের ধর্ম বাড়তে থাকে। কি কি বাড়ে, পারমাণবিক ভর বাড়ে। তার মানে কি, আমরা পর্যায় সারণীতে বাম থেকে যদি ডানের দিকে যেতে চাই তাহলে কি বাড়বে, পারমাণবিক ভরটা বেড়ে যাবে। তারপরে কি বাড়বে, পারমাণবিক সংখ্যাটাও বাড়বে। এটা তো আমরা জানি যে পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে যদি ডানের দিকে যেতে থাকি তাহলে আমাদের কি বাড়বে, পারমাণবিক সংখ্যাটাও বাড়বে। সাথে সাথে আমাদের কি বাড়বে, নিউক্লিয়ার ধনাত্মক চার্জটাও বেড়ে যাবে। এন্ড কীভাবে নিউক্লিয়ার ধনাত্মক চার্জটা বাড়তেছে, তুমি দেখো কথা কথা এই পাশে যদি থাকে লিথিয়াম, তাহলে ওই পাশে যেতে যেতে কী পাবো আমরা, অ্যালুমিনিয়াম। তাহলে লিথিয়ামের যে আমাদের কি থাকবে, লিথিয়ামের যে প্রোটন এবং ইলেকট্রন, তার থেকে কিন্তু পাশে যে মৌলগুলো থাকবে তার প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। যেহেতু বৃদ্ধি পাবে তাহলে বলতে পারি নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ, তার প্রোটন সংখ্যা অবশ্যই বাড়তে থাকবে। তারপর কি ঘটবে, আয়নীকরণ বিভবটাও বাড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে যদি ডানের দিকে যায় তাহলে কিন্তু কি হয়, বৃদ্ধি পায়। আবার ইলেকট্রন আসক্তিটাও কি থাকে, বৃদ্ধি পেতে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো। আবার একইভাবে তড়িৎ ঋণাত্মকতাও আমাদের কি পায়, বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি যে পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে গেলে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়, পাশাপাশি কি বৃদ্ধি পায়, অধাতব ধর্মটাও বৃদ্ধি পেতে থাকে। মানে বাম থেকে ডানের দিকে গেলে আস্তে আস্তে মৌলগুলো কী হয়ে যায়, আমাদের অধাতব হয় বা অধাতু হতে থাকে এবং সর্বশেষে আমাদের যোজ্যতাটাও বৃদ্ধি পেতে থাকে। কেন যোজ্যতা বৃদ্ধি পাবে, যেহেতু আমরা বাম থেকে ডানের দিকে গেলে আস্তে আস্তে কী হয়, ইলেকট্রন সংখ্যাটা বাড়তে থাকে, তাহলে আমাদের যোজ্যতাটাও অবশ্যই বাড়বে। তাহলে এগুলা কিন্তু কি হয়, আমাদের বাড়তে থাকে। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে যে পর্যায় সারণী বাম থেকে ডানের দিকে গেলে কি কি বাড়ে। এইখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন অনেকবার আমাদের বোর্ড পরীক্ষায় যেমন আসছে, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে এমসিকিউ চলে আসছে। আবার আরেকটা তথ্য মনে রাখতে হবে বা আরেকটা তথ্য জানতে হবে যে কি, যে পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে সব যে শুধু বাড়তেই থাকে তা কিন্তু না, কিছু কিন্তু কমে। এখন কী কী ধর্ম কমে এটা একটু জানতে হবে। তাহলে কী কী ধর্ম কমে সেটা একটু জানি। পরমাণুর আকারটা কমতে থাকবে। অবশ্যই মনে রাখবা যে পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে গেলে আস্তে আস্তে পরমাণুর আকারগুলো কী হতে থাকে, ছোট হতে থাকে। তারপর কী হবে, তড়িৎ ধনাত্মকতা কিন্তু কমতে থাকবে। মনে রাখবা যে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, বাট যদি এই পাশ থেকে ওই পাশে তড়িৎ ধনাত্মকতা কিন্তু আমাদের কী থাকবে, কমতে থাকবে। গঠন তাপও কী হবে, কমতে থাকবে এবং অক্সাইড সময়ের স্থিতিশীলতাও আস্তে আস্তে কমতে থাকবে।
সো এই 4টা জিনিস কি হবে, কমবে। বাট এইখানে যে 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্ট কিন্তু পর্যায়সারণী বাম থেকে ডানের দিকে গেলে আস্তে আস্তে কি হবে, আমাদের বাড়তে থাকবে। তাহলে এরপরে আমরা আমাদের বইয়ে যে টপিক নিয়ে আলোচনা করছি বিস্তারিত, যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই 3টা টপিক সম্পর্কে এরপরে আমরা খুব ডিটেলসলি জানবো। কারণ এই 3টা টপিকস থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন মাস্ট বি আসবে। তাহলে অবশ্যই তোমরা এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনটা মনে রাখবে। এরপরে আমরা এই 3টা টপিক সম্পর্কে ইন্ডিভিজুয়ালি ভালোভাবে জানবো। সো এখন আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। কারণ তোমাদের বইয়ে কিন্তু আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব নিয়ে অনেক ইম্পর্টেন্ট সহকারে এটা নিয়ে আলোচনা করছে। তো তোমাকে অবশ্যই আয়নীকরণ শক্তি এবং আয়নীকরণ জিনিসটা কি বা আয়নীকরণ বিভব জিনিসটা কি এটা কিন্তু অবশ্যই একটু বোঝা লাগবে। সো তাহলে দেখো, প্রথমে এখানে আয়নীকরণ শক্তি অর্থাৎ আয়নীকরণের ভিতরে কিন্তু এখানে একটা হিডেন টিক্সটা আছে, যে আয়ন তৈরি করা। অর্থাৎ আয়ন তৈরি করা মানে কি, যে তোমাকে কোনো একটা ইলেকট্রন থেকে অর্থাৎ কোনো একটা পরমাণু থেকে তোমাকে কী তৈরি করতে হবে, আয়ন তৈরি করতে হবে। সো আয়ন তৈরি করার জন্য যে শক্তি সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। সো এটা প্রথমে একটু জেনে নিবা। তাহলে এর সংজ্ঞাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এই সংজ্ঞাটা চলে আসে যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব কাকে বলে, সংজ্ঞাটা লিখো। তাহলে সংজ্ঞাটা কিন্তু আমাদের জানা লাগবে। তাহলে সংজ্ঞাটা কি দেখো, সো সংজ্ঞাটা পড়ার সময় কয়েকটা শর্ত সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। তো প্রথম জিনিসটা দেখো, একবার আমি রিডিং পড়ে দিই, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ শক্তি বলে। তাহলে দেখো প্রথম কথাটা কি, যে আমাদের দেশে গ্যাসীয় অবস্থায়, তাহলে মনে রাখবো কি, এটা একটা কিন্তু শর্ত। কি শর্ত, যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় সম্ভব, গ্যাসীয় অবস্থা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তাহলে এটা হলো প্রথম শর্ত। এই শর্তটা মনে রাখবো, যে আয়নীকরণ বিভব শুধুমাত্র গ্যাসীয় অবস্থার জন্য প্রযোজ্য। তারপর কি, যে কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, তাহলে দেখো কোনো একটা মৌল আছে, সেই মৌল থেকে আমরা কি করব, 1 মোল একটা পরমাণু বের করে নেব এবং পরমাণুটা কিন্তু আলাদা থাকতে হবে। অর্থাৎ একটা মৌল থেকে 1 মোল একটা পরমাণুকে আলাদা করে নেব। অর্থাৎ একটা যে পরমাণু থাকবে সেই পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরাইতে হবে। অর্থাৎ একটা করে যদি ইলেকট্রন সরাইতে, তাহলে একটা করে ইলেকট্রন সরে দিলে, অর্থাৎ একটা ইলেকট্রন যদি দান করে দেয়, তা দান করার ফলে কি হয়, সে ধনাত্মক আয়নে পরিণত হয়, আমরা জানি। তাহলে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে অবশ্যই আমরা জানি যে একটা যদি পরমাণু থেকে যদি একটা করে ইলেকট্রন বের করি তাহলে কি হবে, একটা ধনাত্মক চার্জ হবে। কি ধনাত্মক চার্জ, যেহেতু এটা 1 মোল ছিল তাহলে এটাও হবে 1 মোল একক ধনাত্মক, আমাদের কি হবে, ধনাত্মক আয়নে পরিণত করতে কি লাগে, একটা অবশ্যই শক্তি লাগবে। একটা পরমাণু থেকে আমরা একটা কি করতেছি, একটা ইলেকট্রন বের করতেছি, তো বের করতে তো অবশ্যই শক্তি লাগবে। যেই শক্তিটা লাগবে সেই শক্তিটাকেই বলা হবে কি, আয়নীকরণ বিভব। আর এই আয়নীকরণ বিভবটাকে আবার মাঝে মধ্যে প্রথম আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ বিভবও বলা হয়। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একবার ক্লিয়ার করে দেই। তাহলে ধরে নাও একটা আমরা কি নিলাম, সোডিয়াম নিলাম, তাই না? তাহলে সোডিয়াম যেহেতু নিলাম, তাহলে সোডিয়ামটা অবশ্যই প্রথম শর্ত কী হইতে হবে, এটা অবশ্যই গ্যাসীয় অবস্থা হইতে হবে। অর্থাৎ এই যে সোডিয়ামটা নিলাম, এটা কিন্তু আমরা কি নিলাম, সোডিয়ামের আমরা কি নিলাম, 1 মোল বিচ্ছিন্ন একটা কি নিলাম, সোডিয়াম নিলাম 1 মোল, এবং সেখান থেকে একটা ইলেকট্রন আমরা কি করলাম, দান করে দিলাম, বা ইলেকট্রনটা সে বের করে দিল। বের করে দেওয়ার ফলে কি হবে, আমরা যদি ইলেকট্রন দান করলে কি হয়, পজিটিভ চার্জে আজিত। তাহলে একক কি হচ্ছে আমাদের 1 মোল, এই যে 1 মোল একক ধনাত্মক আয়নে, অর্থাৎ একক ধনাত্মক আয়নে আমাদের কি হচ্ছে, আয়নিত হচ্ছে। হওয়ার জন্য একটা শক্তি লাগছে। কি পরিমাণে শক্তি লাগছে এখানে দেওয়া আছে, শক্তিটা কি দেওয়া আছে আমাদের, ডেল এস ইকুয়াল টু কত আমাদের, 496 কিলোজুল পার মোল। এই যে শক্তিটা লাগলো, এই শক্তিটাকে কিন্তু কি বলা হবে, আমাদের বলা হবে আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে জিনিসটা আবার আমি দেখো, জিনিসটা আবার আমি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতেছি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তাহলে ধরে নাও এখানে আমরা একটা সোডিয়ামের কি আঁকলাম, ডায়াগ্রাম আঁকলাম। তাহলে সোডিয়ামের যদি ডায়াগ্রামটা আঁকি, তাহলে সোডিয়ামের আমাদের জানি প্রথমে কত হয়, 2 হয়, তারপর 8টা ইলেকট্রন থাকে, সর্বশেষ যে কক্ষপথ সেখানে 1টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা কি বলছিলাম, আমরা কি করব, অবশ্যই একটা করে ইলেকট্রন সরাবো। তাহলে এই যে আমাদের সোডিয়ামটা আছে, 1 মোল বিচ্ছিন্ন যে পরমাণুর যে সোডিয়ামটা আছে, সেখান থেকে আমরা একটা ইলেকট্রনকে কি করব, সরাই ফেলবো, বা একটা ইলেকট্রন সে দান করে দিবে। সো একটা ইলেকট্রন যদি দান করে দেয় তাহলে কি হবে আমাদের,
তাহলে আমাদের প্রথমে এখন কয়টা থাকবে, দুইটা থাকবে এবং পরবর্তীতে কয়টা, 8টা থাকবে। আর এই যে একটা কিন্তু চলে গেছে, এই যে যাওয়ার ফলে আমাদের কি হবে, এখানে সোডিয়াম প্লাস একটা এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত হবে। যে হওয়ার জন্য একটা কিন্তু শক্তি লাগছে, এই যে শক্তিটা লাগছে এই শক্তিটাকে বলা হবে আয়নীকরণ বিভব। ক্লিয়ার জিনিসটা? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো এখন আমরা যেটা পড়বো তারপরে যে দ্বিতীয় আয়নীকরণ বিভবটা কি, আমরা যেটা পড়লাম এটা যেহেতু আমরা এটা পড়লাম কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি, এখন আমরা বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা বিভব কাকে বলে। তাহলে কাকে বলে সংজ্ঞাটা পড়ি, অবশ্যই শর্তটা অবশ্যই কিসে হইতে হবে, গ্যাসীয় অবস্থায়। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল একক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে 1 মোল দ্বি চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য যে আমাদের যে প্রয়োজনীয় যে শক্তিটা লাগে সেই শক্তিটাকে বলা হবে কি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ বিভব। জিনিসটাকে একটু বুঝাই। সো দেখো আমরা কি করলাম, প্রথমে আমরা কি করছিলাম যে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে একটা সোডিয়াম থেকে সোডিয়ামের একটা 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে ফেলার পরে আমরা কি হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে। এই যে সোডিয়াম প্লাস হইল, এই একক ধনাত্মক আয়ন বিশিষ্ট যে সোডিয়াম প্লাস হলো সেইখান থেকে যদি আমরা আরও একটা ইলেকট্রন বের করে নিই, নেওয়ার জন্য যে শক্তিটা লাগবে সেই শক্তিটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। জিনিসটা বুঝাচ্ছি দেখো। তাহলে এইবার আমরা কি নিব, অবশ্যই আমরা নিব পজিটিভ, অর্থাৎ একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল, অর্থাৎ 1 মোল আমরা কি নিব, একক ধনাত্মক আমাদের চার্জ বিশিষ্ট একটা কি নিব, সোডিয়াম নিব। সেইখান থেকে যদি একটা ইলেকট্রন বের করে নিই তাহলে তখন আমাদের কি হবে, এখানে আমাদের 1 মোল দ্বি চার্জ বিশিষ্ট হবে, অর্থাৎ যেহেতু এখানে একটা আবার বের হয়ে গেছে, আগে তো একটা চলে গেছে, আবার সেখান থেকে আরও একটা চলে গেছে, তাহলে কি হবে 2 প্লাস। তাহলে এটা কি হচ্ছে, দ্বি চার্জ বিশিষ্ট। দ্বি চার্জ বিশিষ্ট যে করার জন্য, ধনাত্মক আয়ন করার জন্য যে শক্তিটা লাগে, এখানে আমাদের কত শক্তি লাগে দেখো, আমাদের এই যে শক্তিটা লাগলো, কত শক্তি লাগতেছে আমাদের 4562 কিলোজুল পার মোল। এই যে শক্তিটা লাগলো এই শক্তিটাকে বলা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ বিভব। জিনিসটা আমাদের একটা চিত্রের মাধ্যমে, একটা ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বুঝাই। তাহলে দেখো আমাদের এই যে এটা ছিল, আমাদের কি ছিল, এটা হলো আমাদের 1 মোল একক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন। এই যে 1 মোল ধনাত্মক আয়ন এটা নিলাম, এখানে আমাদের কত থাকে, তাহলে প্রথমে থাকবে 2টা, তারপর কত 8টা, এই 2টা এবং সর্বশেষ কত 8টা, এই 8টা ইলেকট্রন থেকে অর্থাৎ সর্বশেষ কক্ষপথ থেকে কিন্তু ইলেকট্রন বের হয়ে যায়। সো এইখান থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে বের করতে চাই, বের করার জন্য বের করলে ফেললে কি হবে, আমাদের এখানে থাকবে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা এবং পরবর্তী কয়টা থাকবে 7টা। এই যে 7টা হলো, তাহলে এখানে যেহেতু আগে আমাদের তো একটা আগেই ছিল না, এর জন্য প্লাস, আরও একটা ইলেকট্রন বের করার জন্য হয়ে গেল 2 প্লাস। হওয়ার ফলে যেটা আমাদের হচ্ছে, এটা করার জন্য যে শক্তিটা লাগতেছে সেই শক্তিটাকে আমাদের কি বলা হবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ বিভব বলা হবে। সো এখানে আবার আরেকটা নোট মনে রাখবো, নোটটা কি, যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। কেন বেশি হয়, এটা হলো প্রশ্ন। তুমি নর্মালি প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখো আমরা কি করছিলাম, যে 281 অর্থাৎ সেই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, সো একটা ইলেকট্রন সরাই ফেলছি, তো সরাই ফেলতে কি শক্তি লাগছে আমাদের, 496 কিলোজুল পার মোল শক্তি লাগছে। কিন্তু কথা হলো কিন্তু নর্মালি সোডিয়াম একটা ধাতু, তাই না? তো সোডিয়াম সবসময় কি চাবে, ইলেকট্রন দান করতে যাবে, তাহলে এর জন্য ইলেকট্রন একটা খুব সহজে দান করে ফেলছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এর জন্য আমাদের যে শক্তিটা লাগছে সেই শক্তিটা একটু কম লাগছে। কিন্তু জিনিসটা হলো একটু ইন্টারেস্টিং জিনিস, যে এটার ক্ষেত্রে দেখো আমাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা এবং 8টা। এখন 8টা তো আমরা জানি যে সর্বশেষ কক্ষপথে যে 8টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা কিন্তু সবসময় সুস্থিত থাকে, অর্থাৎ স্থিতিশীল থাকে। সেই স্থিতিশীল অবস্থা থেকে যদি একটা ইলেকট্রন বের করতে যায় তাহলে কিন্তু শক্তিটা অনেক বেশি লাগে। কিরকম বেশি লাগে দেখো, প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মাত্র লাগছে 496 কিলোজুল, কিন্তু যখন আমরা 8টা অর্থাৎ সুস্থিত একটা আয়ন থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করতে, তাহলে দেখো কত গুণ শক্তি বেশি লাগতেছে, প্রায় 4562 কিলোজুল। এটা কিন্তু অনেক বেশি পরিমাণে শক্তি লাগতেছে। কেন লাগতেছে? কারণ আমাদের এই যে আয়নটা আছে সোডিয়াম প্লাস, এ কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, অর্থাৎ সে নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। এখন সেখান থেকে যদি ইলেকট্রন বের করতে তাহলে শক্তিটা বেশি লাগবে। যেহেতু শক্তিটা বেশি লাগতেছে, কেন? কারণ এখানে আমাদের অষ্টক থেকে একটা ইলেকট্রন বের করে আমরা 27 করবো, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসবো। এর জন্য আমাদের বলা যায় যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা বেশি। কারণটা হলো যে এটার ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অষ্টকটা ভেঙে ফেলে আমাদের ইলেকট্রন বের করতে হয়। তাই আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি থেকে কিন্তু তৃতীয় আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এখন কথা হলো যে তৃতীয় আয়নীকরণ শক্তিটা কাকে বলে, তাহলে সংজ্ঞাটা আমি এখান থেকে বলে দিচ্ছি। যদি এরকম হয় যে তৃতীয় আয়নীকরণ সংজ্ঞাটা এইভাবে লিখবা, যে গ্যাসীয় অবস্থায় 1 মোল দ্বি চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে 1 মোল ত্রি চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তিকে তৃতীয় আয়নীকরণ শক্তি বা তৃতীয় আয়নীকরণ বিভব বলবে। তাহলে মনে রাখবা এই তৃতীয় আয়নীকরণ শক্তিটা কিন্তু আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি থেকে বেশি হবে। কেন বেশি হবে?
কারণ দেখো যখন তখন আমাদের কি হবে, এই যে সোডিয়াম প্লাস প্লাস এইখান থেকে অর্থাৎ 2 7 এই 7 থেকে আরও একটা ইলেকট্রন বের করতে হবে, তাহলে এখান থেকে আর একটা ইলেকট্রন বের করতে কিন্তু শক্তিটা দ্বিতীয় আয়নীকরণ থেকে আরও বেশি লাগবে। এর জন্য বলা যায় যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি থেকে তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি, আবার তৃতীয় আয়নীকরণ শক্তি থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম সবগুলো আরও আর কী হবে, শক্তিটা আরও বেশি লাগবে। সো এই নোটটা কিন্তু মনে রাখবে, এই নোটটা কিন্তু আমাদের সামনে কাজে লাগবে। সো এই হলো মেইন বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশনটা অবশ্যই তোমাকে ভালোভাবে একটু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে থাকতে হবে, তাহলেই তোমার আয়নীকরণ সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেন আসলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। সো এরপরে আমরা এই যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায় সারণীতে কীভাবে এটা ধর্ম প্রকাশ করে বা পর্যায়বৃত্ত যে ধর্মটা দেখায় সেটা কিভাবে দেখায়, এটা গ্রুপ ভিত্তিক কী ধর্মের ধর্ম দেখায় বা পর্যায়ভিত্তিক আমাদের কী ধরনের ধর্ম দেখায় সেটা সম্পর্কে ইন ডিটেলস জানবো। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো যে এই যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব কার কার উপর নির্ভর করে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেখানকার আয়নীকরণ শক্তিগুলো আলাদা আলাদা হয়। তাহলে এখন আমরা কী পড়বো তাহলে, যে মৌলের আয়নীকরণ বিভব নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর, এখানে যে 4টা বিষয় আছে এই 4টা বিষয়ের উপরে আমাদের মৌলের আয়নীকরণ বিভবগুলো নির্ভর করে, অর্থাৎ এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের আয়নীকরণ বিভবগুলো পরিবর্তন হতে পারে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে, প্রথমটা কি কার উপর নির্ভর করে, যে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ বিভব হ্রাস পায়। তাহলে মনে রাখবো, পরমাণুর আকার যত বাড়বে আয়নীকরণ বিভব তত কি হবে, কমবে। এটা কি কিসের সম্পর্ক, এটা হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সো গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে, এটা আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে একটু বোঝাই দিচ্ছি। আগে বলে দেই যে চিত্রটা একটু হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু এই চিত্রটার মাধ্যমে জাস্ট এই চিত্রটা যদি একবার কষ্ট করে বুঝতে পারো তাহলে আয়নীকরণ বিভবের সবগুলো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন আসে না কেন তুমি কিন্তু পারবা। সো একটু কষ্ট করে একটু বুঝে নাও, আমি জিনিসটা একটু বুঝাই দিচ্ছি, বুঝাই দিলে প্রত্যেকটা টাইম বুঝতে পারবা। তাহলে দেখো, আমি ধরে নিলাম যে উপর থেকে নিচের দিকে এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, গ্রুপ বা শ্রেণী, অর্থাৎ এগুলো এই পাশে যেগুলো থাকে পর্যায় সারণীতে লম্বালম্বী কলাম বরাবর সেটাকে বলা হয় গ্রুপ বা শ্রেণী, আর এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয় আমাদের, এগুলাকে বলা হয় আমাদের সারি বা পর্যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথম যেটা পয়েন্ট বললাম, প্রথম পয়েন্টটা কি ছিল, যে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ বিভব হ্রাস পায়। এটা কিভাবে, এটা কিন্তু আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ গ্রুপের যদি আমরা উপর থেকে নিচের দিকে আসে তাহলে কি হবে, আয়নীকরণ বিভবটা আস্তে আস্তে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, এটা হলো মেন কথা। তাহলে দেখো, আমরা যদি ধরি যে গ্রুপের ক্ষেত্রে যেমন প্রথম যে আমাদের গ্রুপটা আছে গ্রুপ 1, প্রথমে থাকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাই না। তাহলে এই যে আমাদের গ্রুপ 1টা আছে, এই গ্রুপের 1-এর ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, আকারটা কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ হাইড্রোজেনের থেকে কিন্তু আমাদের লিথিয়ামের আকারটা বড় হবে, লিথিয়ামের থেকে সোডিয়ামের আকার আরও বড় হবে, আমাদের পটাশিয়ামের আকার আরও বড় হবে। আকারগুলো কেন বড় হচ্ছে, কারণ আমরা জানি যে হাইড্রোজেনের হলো 1 পারমাণবিক সংখ্যা, লিথিয়ামের হলো 3, সোডিয়ামের হলো 11, পটাশিয়ামের হলো 19, অর্থাৎ যত আমাদের কি বাড়তেছে পারমাণবিক সংখ্যা বাড়তেছে তার আকারটা অবশ্যই বাড়তে থাকবে। আকারগুলো কেন বাড়বে, কারণ এখানে প্রত্যেকটাতে কিন্তু কক্ষপথগুলো বাড়বে, অর্থাৎ প্রধান কক্ষপথ যেহেতু প্রত্যেকটাতে বাড়তে থাকে তাই আমরা বলতে পারি যে গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে কিন্তু কি হবে, আস্তে আস্তে ধরুন প্রথমে যদি আমি হাইড্রোজেনের আকার যদি এরকম হয়, লিথিয়ামের কি হবে আরও বড় হবে, সোডিয়ামের আরও বড় হবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসলে আমাদের কি হবে, আকার বৃদ্ধি পাবে। তাহলে দেখো প্রথম পয়েন্টটা তাহলে কি হচ্ছে, যে আমরা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে পরমাণুর আকার কি পায়, বৃদ্ধি পায়। আচ্ছা, এখন পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তাহলে চিন্তা করো, ধরে নাও পরমাণু এটা আকার বৃদ্ধি পাইছে, আকার বৃদ্ধি পাওয়ার পর আমি চিন্তা করলাম যে মাঝখানে কি আছে, আমাদের মাঝখানে আছে নিউক্লিয়াস, তাই না। সো নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস কিন্তু পজিটিভ চার্জযুক্ত, এবং বাইরে কি থাকে আমাদের, বাইরে থাকে আমাদের ইলেকট্রন। তাহলে একটু বলো যে প্রথমে আমাদের যেটা ছিল, প্রথমে এখানে কি ছিল, নিউক্লিয়াস, বাইরে ছিল ইলেকট্রন। তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ যত বেশি ছিল, এটা যদি নিচের দিকে আসে, নিচের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে চিন্তা করি, এটাতে কিন্তু আকর্ষণটা কি হবে, যেহেতু আকারটা বড় হয়ে যাচ্ছে, আকারটা যখন বড় হবে তখন আকর্ষণটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে, তাই না। অর্থাৎ ইলেকট্রন আর আমরা প্রোটনের ভিতর দূরত্ব যত বাড়তে থাকবে তত আমাদের কি হবে, আকর্ষণটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, যে পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে পরমাণুর আকার যেহেতু বৃদ্ধি পায়, আর আকারটা যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণটা কি হবে, হ্রাস পাবে। কার আকর্ষণ, আমাদের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ সেটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। অর্থাৎ দূরত্ব বাড়লে আমাদের কি হবে, আকর্ষণটা কমতে যায়। এখন আকর্ষণ যদি কমে যায়, অর্থাৎ আমাদের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ, এই আকর্ষণটা যদি কমে যায় তাহলে ওইখান থেকে কিন্তু ইলেকট্রনটাকে দান করতে বা ইলেকট্রনকে সরাই নিতে আমাদের শক্তি কি লাগবে, কম লাগবে। তাহলে যেহেতু শক্তি কম লাগবে তাহলে আয়নীকরণ শক্তিরও কি হবে, হ্রাস পাবে।
তাহলে আমরা মোদ্দা কথা কি বলতে পারি, তাহলে আমাদের গ্রুপের ক্ষেত্রে উপর দিকে নিচের দিকে আসলে আকার যেহেতু বৃদ্ধি পায়, আর আকার বৃদ্ধি পাইলে আকর্ষণ বলটা হ্রাস পায়, আর আকর্ষণ বলটা যদি হ্রাস পায় তাহলে আয়নীকরণ শক্তিটা আমাদের কি হবে, হ্রাস পাবে। তাহলে এটাই হলো প্রথম পয়েন্ট কি, যে পরমাণুর আকার বৃদ্ধিতে, অর্থাৎ পরমাণু যদি আকার বৃদ্ধি পায় তাহলে আমাদের আয়নীকরণ বিভবটা কি পায়, হ্রাস পায়। এটা হলো প্রথম পয়েন্ট। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি দেওয়া আছে, যে নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়াসের চার্জ বা আধান বৃদ্ধিতে আয়নীকরণ বিভব কি পায়, বৃদ্ধি পায়। এটা হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ সারি বা পর্যায়ের ক্ষেত্রে আমাদের যদি নিউক্লিয়ার বা নিউক্লিয়াসের যদি চার্জ বা আধান যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তিটাও বৃদ্ধি পাবে। এখন কীভাবে জিনিসটা ঘটতেছে, তাহলে দেখো এখন আমরা চিন্তা করব, আমরা প্রথমে এখন চিন্তা করলাম, এর আগে চিন্তা করলাম আমরা গ্রুপ ভিত্তিক, এবার আমরা সারিভিত্তিক বা পর্যায় ভিত্তিক আমরা চিন্তা করবো। অর্থাৎ আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিকে যাবো, অর্থাৎ বাম থেকে যদি ডানের দিকে যায় তাহলে কি ঘটে। তাহলে দেখো আমরা পর্যায় 2 এর ক্ষেত্রে একটু চিন্তা করি। সো পর্যায় 2 এর ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের কি আছে, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে আছে কত, 3, 4, 5, এগুলো কি পারমাণবিক সংখ্যা। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু দেখো যত আমরা কি করতেছি, এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা 3 আছে, মানে এখানে প্রোটন সংখ্যা কত, 3, প্রোটন সংখ্যাও 3, তাহলে ইলেকট্রন সংখ্যাও 3, আর এখানে কত 4, প্রোটন সংখ্যাও 4, ইলেকট্রন সংখ্যাও 4। আবার যদি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 7, তাহলে তুমি চিন্তা করো যখন আমাদের আধানগুলো বাড়বে, অর্থাৎ আমার পর্যায় সারণী বাম থেকে যদি ডানের দিকে যে আস্তে আস্তে কি হচ্ছে, আধানগুলো বাড়তেছে। অর্থাৎ আধান মানে কি, আমাদের চার্জগুলো বাড়তেছে, অর্থাৎ এই যে প্রোটন সংখ্যাগুলো বাড়তেছে, আর প্রোটন বা পারমাণবিক সংখ্যাটা বাড়তেছে। যখন যেহেতু পারমাণবিক সংখ্যা বাড়তেছে, যত পারমাণবিক সংখ্যা বাড়বে তত আমাদের কি হবে, আমাদের আকর্ষণটা বাড়বে। কেন আকর্ষণ বাড়বে, তুমি নর্মালি চিন্তা করো যে প্রথমটার ক্ষেত্রে ধরো না আমাদের এখানে আছে কি নিউক্লিয়াস, আর এখানে আছে আমাদের কি ইলেকট্রন। তো প্রথমটার ক্ষেত্রে যদি 2টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন যদি দূরে থাকে, তার ভিতরে যে আকর্ষণ হবে। আর একটা ক্ষেত্রে আমরা কি করলাম, যে এইবার আমরা দেখলাম যে এখানে 7টা ইলেকট্রন, আর এখানে আমাদের 7টা আমাদের প্রোটন আছে, আর আমাদের এখানে ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে 7টা। তাহলে অবশ্যই এখানে যদি আমাদের 7টা হয়, অর্থাৎ আমাদের প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আকর্ষণটা বেশি হবে, কারণ যেহেতু শক্তি বেশি, অর্থাৎ এটা আকর্ষণ বেশি করবে বা এটার তুলনায়। এর ফলে কি ঘটে, আমরা পর্যায় সারণী বাম থেকে যদি ডানের দিকে যাই তাহলে কি হবে, আধান বা চার্জ কিন্তু বৃদ্ধি পায়। আধান বা যদি চার্জ বৃদ্ধি পায় তাহলে কী হবে, পরমাণুর আকারটা হ্রাস পাবে। কারণ পরমাণুর আকারটা কেন হ্রাস পাবে, কারণ যেহেতু আধানটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আকর্ষণটা বাড়তেছে, আর যখনই আকর্ষণটা বাড়বে তখন কি করবে, এই যে আমাদের কক্ষপথগুলোকে সে কিন্তু আকর্ষণকে আস্তে আস্তে ছোটো করে ফেলবে, আর ছোটো করে ফেললে আমাদের পরমাণুর আকারটা কী হবে, ছোট হয়ে যাবে। আর পরমাণুর আকারটা যদি ছোট হয়ে যায়, তখন আকারটা অনেক ছোটো হলে, আকার ছোটো হলে কী হবে, আকর্ষণ বলগুলো বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে আকারটা যদি আস্তে আস্তে ছোটো হতে থাকে তাহলে কী হবে, যে আমাদের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কী হবে, আমাদের ইলেকট্রনের আকর্ষণটা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে আকর্ষণটা কী হয়, বৃদ্ধি পায়। এখন আকর্ষণ অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা যদি বৃদ্ধি পায় তাহলে সেখান থেকে কিন্তু ইলেকট্রনটা বের করে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। অর্থাৎ তাহলে আমাদের কী হবে, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কী বলতে পারি, সর্বশেষ কথা, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। তাহলে আবার বলতেছি দেখো যে পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা বাম থেকে যদি ডানের দিকে যাই, আবার বলতেছি পর্যায় সারণীর ক্ষেত্রে যদি আমরা বাম থেকে ডানের দিকে যাই তাহলে আধান বৃদ্ধি পায়, আর আধান যেহেতু বৃদ্ধি পায় তাহলে পরমাণুর আকারটা হ্রাস পাবে, আর পরমাণুর আকারটা যদি হ্রাস পায় তাহলে আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, আর আকর্ষণ বলটা যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, আয়নীকরণ শক্তিটাও বৃদ্ধি পাবে বা আয়নীকরণ বিভবটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে নিউক্লিয়ার চার্জ বা আধান যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আয়নীকরণ শক্তিটাও কী হবে, বৃদ্ধি পাবে। এটা হলো আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক। এই সম্পর্কটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, তারপরে যেটা সম্পর্কে পড়বো, যে এটা আমাদের 3 নম্বরটা কি দেওয়া আছে, যে উপশক্তি স্তর, এটা হবে উপশক্তি স্তর, অর্থাৎ উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এটাও আমাদের কি পর্যায়ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ উপশক্তি স্তর বৃদ্ধি পায়। যেমন আমাদের পর্যায়ভিত্তিকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কিন্তু উপশক্তি স্তর বৃদ্ধি পায়। যেমন আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে এখানে কি আসছে, এটা যদি এটা হলো 4, পারমাণবিক সংখ্যা 4, এটাকে যদি ইলেকট্রন করলে কী হবে 1s2 2s2। আর এখন বোরনের ক্ষেত্রে 5, তাহলে এখানে কী হবে 1s2 2s2 2p1। তাহলে আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, উপশক্তি স্তর বাড়তেছে। যে উপশক্তি স্তর যত বাড়তে থাকবে, আমাদের উপশক্তি যত বৃদ্ধি পাবে, তখন আয়নীকরণ শক্তিটা আমাদের এই পাশে কী হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। তারপরে দেখো যে 4 নম্বর পয়েন্টটা আমাদের কি দেওয়া আছে, যে ইলেকট্রন বিন্যাস বা পরমাণুর বহিঃস্থ স্তরে ইলেকট্রন কাঠামোর উপরেও কিন্তু আমাদের আয়নীকরণের বিভবের মানটা নির্ভর করে। কিভাবে নির্ভর করে, তাহলে দেখো পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণু অধিক সুস্থিরতার কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম ঘটে, কিছু ব্যতিক্রম ধর্ম দেখায়। এখন ব্যতিক্রম ধর্মটা কি, যে এই লাইনটা মনে রাখবা, এই পয়েন্টটা মনে রাখবা কি, যে স্থিতিশীল হলে আয়নীকরণ শক্তি বাড়ে। অর্থাৎ পরমাণু যত বেশি স্থিতিশীল হবে
আয়নীকরণ শক্তিটা তত বৃদ্ধি পাবে। এখন স্থিতিশীল কখন হবে? যখন আমাদের কি থাকবে, কোনো ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ কক্ষপথটা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তাহলে কিন্তু সে কী হবে, বেশি স্থিতিশীল হবে। আর বেশি স্থিতিশীল হলে আয়নীকরণ শক্তিটাও কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো এর কারণে কিছু ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রমগুলো কোথায় কোথায়? এখন নর্মালি যদি তোমাদের কোনো কোশ্চেন করি, আমরা গ্রুপের ক্ষেত্রে প্রথমে চিন্তা করি। প্রথমে যদি বলি যে হাইড্রোজেন আর সোডিয়াম এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তি কম, তাহলে অবশ্যই তুমি বলবা কি, সোডিয়াম। অর্থাৎ হাইড্রোজেন আর সোডিয়ামের ভিতরে যদি তুলনা করি, তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা কিন্তু কী হবে, কম হবে। আবার যদি বলি সোডিয়াম আর পটাশিয়াম এই দুটার ভিতরে কার আমার আয়নীকরণ শক্তি কম, তাহলে অবশ্যই বলবো পটাশিয়ামের। কেন? কারণ পটাশিয়াম হলো পর্যায়সারণ গ্রুপের ক্ষেত্রে নিচের দিকে, অর্থাৎ যত নিচের দিকে যাবো আয়নিক শক্তি তত হ্রাস পাবে। কিন্তু এখন যদি আমরা চিন্তা করি পর্যায়ের ক্ষেত্রে বা সারির ক্ষেত্রে, তাহলে আমরা যদি বলি লিথিয়ামের সাথে যদি নাইট্রোজেন এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই বলতে হবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। আবার দেখো নর্মাল নিয়মে চিন্তা করো যে আমি যদি তোমাকে বলি যে বেরিলিয়াম আর বোরন এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে কিন্তু তুমি কিন্তু আপাত দৃষ্টিতে বলবা যে বোরনের আয়নীকরণ শক্তি বেশি। কেন? কারণ আমরা জানি পর্যায়সারণী বাম থেকে আমাদের ডানের দিকে যতই যাব তখন আয়নীকরণ শক্তির আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে সেই অনুযায়ী আমাদের যেহেতু আমাদের এটা একই পর্যায়ে আছে, সেই অনুযায়ী আমাদের বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তিটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এইখানে বিপত্তিটা ঘটে, এটা বেশি হয় না। অর্থাৎ এখানে একটা ব্যতিক্রম নিয়ম দেখায়। আর ব্যতিক্রমটা কেন দেখায়? তাহলে দেখো কারণটা হলো যে এখানে ঘটে কি, যে বোরনটার আয়নীকরণ শক্তি বেশি না হয়ে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যায়। কেন বেশি হয়? কারণ দেখো বেরিলিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হয় 1s2 2s2, আর বোরনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হয় 1s2 2s2 2p1। তাহলে এখন যদি তোমাকে এই ইলেকট্রন বিন্যাসটা দেখে বলি যে কোন ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিত, তাহলে তুমি কিন্তু বলবা বেরিলিয়ামের। কেন? কারণ বেরিলিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2s2, আর 2s2 যদি থাকে তাহলে এটা কিন্তু বেশি সুস্থিত হয়। আর যদি বোরনের ক্ষেত্রে দেখুন শেষে আছে কত 2p1, 2p1 কিন্তু বেশি সুস্থিত না। যেহেতু বেরিলিয়ামটা বোরনের থেকে বেশি সুস্থিত, অর্থাৎ সুস্থিরতা যেহেতু বেশি বা স্থিতিশীল যেহেতু বেশি, তাহলে আয়নীকরণ শক্তিটাও কী হবে, বেশি হবে। এর জন্য এখানে একটা ব্যতিক্রম ঘটে যায় যে সাধারণত আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে বোরনের আয়নীকরণ শক্তিটা বেরিলিয়াম থেকে বেশি, কিন্তু এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে বা স্থিতিশীলতার কারণে হয়ে যায় কি, বোরনেরই আয়নীকরণ শক্তিটা কম হয়, বেরিলিয়ামের বেশি হয়। তাহলে এটা এক ধরনের ব্যতিক্রম। আর ব্যতিক্রমটা কোথায় ঘটে? নর্মালি দেখো তোমাকে যদি বলি আমি যে এখানে আছে কি সোডিয়াম, এখানে আছে ম্যাগনেসিয়াম, তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এর ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি, তুমি কিন্তু অবশ্যই বলবে কি, ম্যাগনেসিয়াম। এখন তোমাকে যদি বলি যে সোডিয়াম আর সালফার, সোডিয়াম আর সালফার এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে তুমি অবশ্যই বলবা সালফারের। কেন সালফারের বলবা? কারণ পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিকে যতই যাব, যেই মৌলগুলো পাবো সেগুলোর কী হবে, আস্তে আস্তে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে, এর জন্য সালফার হবে। সেই দৃষ্টিকোণে তোমাকে যদি বলি যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি, আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে যে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি। তোমার কেন মনে হবে? মনে হবে যেহেতু আমরা ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়ামটা যেহেতু আমার বামে আছে আর অ্যালুমিনিয়ামটা যেহেতু পর্যায় সারণীর ডানে আছে, তাহলে এই পাশ থেকে ওই পাশে যত যাবো তত কী হবে, আয়নীকরণ শক্তিটা বেশি পাবে। সেই অনুযায়ী কিন্তু অ্যালুমিনিয়ামের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এইখানেও একটা বিপত্তি ঘটে যায়। বিপত্তিটা কি? যে স্থিতিশীলতা অর্থাৎ স্থিতিশীল আয়নের কারণে এইখানে ঘটে যায় কি, যে এইখানে তোমাদের আর অ্যালুমিনিয়ামের যে আয়নীকরণ যে শক্তিটা আছে সেটা বেশি না হয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যায়। কেন বেশি হয়? কারণটা হলো যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, ম্যাগনেসিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত 12, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কী হবে 1s2, তারপর কী হবে 2s2, তারপর কী হবে 2p6, তারপর কী হবে 3s2। অপরদিকে যদি আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হবে 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে এখন যদি ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথটা দেখো 3 আছে কত 3s2, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথটা কত আছে 3p1। তাহলে এখন দুটার ভিতরে যদি তোমাকে বলি যে কোনটা বেশি স্থিতিশীল, তাহলে তুমি কিন্তু অবশ্যই বলো ম্যাগনেসিয়াম। কেন? কারণ ম্যাগনেসিয়ামের শেষে আছে 3s2, অর্থাৎ 2s এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে পূর্ণ হইলেও 2, যেহেতু 2s এর ক্ষেত্রে 2 আছে অর্থাৎ পূর্ণ আছে, এই জন্য পূর্ণ থাকার কারণে অর্থাৎ অরবিটালটা পূর্ণ থাকার কারণে সেটা বেশি স্থিতিশীল হবে। অপরদিকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আছে 3p1, 3pর ক্ষেত্রে কিন্তু আমরা জানি পির ক্ষেত্রে হলো 3 আর পির ক্ষেত্রে হলো 6, এই দুইটা কিন্তু বেশি স্থিতিশীল। অর্থাৎ এটা হলো পূর্ণ, এটা অর্ধপূর্ণ। পি যদি আমাদের পি অরবিটাল যদি 3 থাকে তাহলে বেশি সুস্থিতি থাকে, বা 6 থাকলে বেশি সুস্থিতি থাকে, কিন্তু এখানে আছে 1, যেহেতু 1 আছে তাহলে এটা কিন্তু বেশি স্থিতিশীল না। এর তুলনায় আমাদের ম্যাগনেসিয়ামটা বেশি স্থিতিশীল। আর আমরা পড়ে আসছি স্থিতিশীল যদি বেশি হয় তাহলে আয়নীকরণ শক্তিটা কী হয়, বাড়ে। এর জন্য বলা যায় যে ম্যাগনেসিয়ামটা অ্যালুমিনিয়াম থেকে বেশি আমার আয়নীকরণ শক্তিটা হবে। তারপরে আর কোথায় ব্যতিক্রম ঘটে?
তাহলে এই ব্যতিক্রমটা ঘটে। আর ব্যতিক্রমটা কোথায়? তাহলে এখন ব্যতিক্রমটা ঘটে এই জায়গায়। এই জায়গায় কী ব্যতিক্রম ঘটে? এখন নর্মালি যদি তোমাকে আপাত দৃষ্টিতে তোমাকে যদি এভাবে কোশ্চেনটা করি যে কার্বন আর অক্সিজেন এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তিটা বেশি, তুমি কিন্তু বলবা যে অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। কেন অক্সিজেনের বেশি? কারণ তুমি বলবা যে যেহেতু আমরা পর্যায়সারণী বাম থেকে ডানের দিকে যাচ্ছে, আর বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, আমার আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। সো এখন যদি তোমাকে আবার কোশ্চেন করি যে নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটার ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি, তুমি কিন্তু আপাত দৃষ্টিতে বলবা যে অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। কেন? কারণ যেহেতু আমাদের নাইট্রোজেনটা বামে আছে একই পর্যায়ের, আর অক্সিজেনটা আমাদের ডানে আছে, এর জন্য আমরা জানি বাম থেকে ডানের দিকে যত যাই তত কি হয়, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। সো এইখানে কিন্তু একটা ব্যতিক্রম ঘটেছে। ব্যতিক্রমটা কি হয় যে অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা বেশি না হয়ে নাইট্রোজেনের বেশি হয়ে যায়। সো এটা একটা ব্যতিক্রম। এখন ব্যতিক্রমটা কেন? এটারও ওই মেন কারণটা হলো আমাদের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের কিছু কারণের কারণে বা স্থিতিশীলতার কারণে এইখানে ব্যতিক্রমটা ঘটে। ব্যতিক্রমটা কি দেখো, সো নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাসটা করি না, আমাদের নাইট্রোজেনে কত আছে 7। সো 7 যদি থাকে পারমাণবিক সংখ্যা, তাহলে এটাকে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে 1s2 2s2 2p3। আবার অপরদিকে যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা 8, তাহলে এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে 1s2 2s2 2p4। তাহলে এখন যদি তোমাকে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটার ভিতরে যদি তুলনা করতে বলি যে কার স্থিতিশীলতা বেশি, তাহলে অবশ্যই তুমি বলবা কি আমাদের নাইট্রোজেনের। কেন? কারণ নাইট্রোজেনের শেষ কক্ষপথে যেহেতু p3 আছে আর অক্সিজেনের কত আছে p4, তাহলে যেহেতু আমরা জানি 3 থাকলে আমাদের কি হয়, স্থিতিশীলতা বেশি হয়। এর জন্য এক্ষেত্রে আমাদের যেহেতু নাইট্রোজেনে আমাদের কি বেশি স্থিতিশীল, এর জন্য এই অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের কি হবে, আমাদের আয়নীকরণ শক্তিটা বেশি হবে। তাহলে বলতে পারি যে অক্সিজেন আর নাইট্রোজেনের ভিতরে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। তাহলে এটাও কিন্তু এক ধরনের ব্যতিক্রম। তারপরে দেখো, তারপরে আর ব্যতিক্রমটা কোথায়? আর ব্যতিক্রমটা এই জায়গায় ঘটে যে ফসফরাস আর সালফারের ভিতরে যদি তুলনা করতে বলি তাহলে কার আয়নীকরণ শক্তিটা বেশি। তাহলে এইখানে কিন্তু আমাদের হয়ে যায় কি ফসফরাসের আয়নীকরণ বেশি হয় কার থেকে, সালফারের তুলনায়। সাধারণত আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সালফারের আয়নীকরণ শক্তিটা বেশি, কিন্তু এইখানে আমাদের ইলেকট্রন বিন্যাসের কারণে এখানে হয়ে যায় কি ফসফরাসের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যায় সালফারের তুলনায়। তাহলে কেন? কারণ আমরা জানি যদি আমরা এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করি, যেহেতু ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তাহলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p3। এখানে আছে কত আমাদের সর্বশেষ কক্ষপথে 3p3। আর অপরদিকে সালফারে যদি করি, সালফারের কত 16, তাহলে সেটা করলে কত হয় 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে তোমাকে যদি বলি যে ফসফরাস আর সালফার এই দুটার ভিতরে কার কে বেশি স্থিতিশীল, তাহলে তোমাকে কিন্তু বলতে হবে ফসফরাস। কেন? কারণ যেহেতু p3 আছে, আর p3 থাকলে আমরা কি জানি বেশি সুস্থিত, তাই আমাদের বলতে পারি যেহেতু এটা বেশি সুস্থিত কার তুলনায়, সালফারের তুলনায়, তাহলে এটা যেহেতু বেশি স্থিতিশীল তাই এটাকে বলতে পারি আয়নীকরণ শক্তিটা আর বেশি হবে। এটা একটা ব্যতিক্রম। তাহলে মনে রাখবা আমাদের এই পর্যায় সারণীতে টোটাল 118টা মৌলের ভিতরে শুধুমাত্র 4টা জায়গায় আমাদের ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রমগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটা ব্যতিক্রম, এটা নর্মাল নিয়মে হচ্ছে না, আর এই ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় আমাদের বেশি দিয়ে দেয়। সো নর্মাল নিয়মে যদি চিন্তা করো তাহলে কিন্তু হবে না। আমাদের এই যেহেতু ইলেকট্রন বিন্যাসের যেহেতু ব্যতিক্রমগুলো ঘটতেছে, এই 4টা জিনিস জায়গা মনে রাখবো। একটা কোথায় যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি হবে বোরনের থেকে বেশি, আর কোথায় যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি হবে আমাদের নাইট্রোজেনের থেকে কি হবে কম, আবার ম্যাগনেসিয়ামের হবে অ্যালুমিনিয়ামের থেকে বেশি আয়নীকরণ শক্তি, আবার এইদিকে সালফারের তুলনায় ফসফরাসের আমাদের আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এই 4 জায়গায় জাস্ট ব্যতিক্রম করে 118টা মৌলের ভিতরে, আর এই 4টা জায়গা একটু খুব ভালোভাবে মনে রাখবা। তারপরে দেখো, তারপর তাছাড়া অর্থাৎ এই 4টা জায়গা ছাড়া বাদবাকি জায়গায় পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে যে মৌলগুলো আছে সেগুলো আয়নীকরণ শক্তিটা বেশি হবে। আবার গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যদি যাও যেই মৌলগুলো পাবা সেগুলো কি হবে, আমাদের আয়নীকরণ শক্তি আস্তে আস্তে কম হবে। তাহলে এখান থেকে আর কি পড়তে হবে, এখন তোমাকে যদি এখন কোশ্চেন করি যে এখানে আমাদের যে টোটাল কয়টা গ্রুপ আছে, আমরা জানি পর্যায় সারণীতে টোটাল 18টি। এই যে 18টি গ্রুপ আছে, এই 18টি গ্রুপের ভিতরে কোন গ্রুপের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, একটু চিন্তা করে দেখি। আমি আবার বলতেছি যে পর্যায় সারণীতে টোটাল আমাদের 18টি গ্রুপ আছে। সেই 18টি গ্রুপের ভিতরে কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, এটা কোনটা হবে, গ্রুপ 1 হবে। অর্থাৎ গ্রুপ 1-এর মৌলসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আর কেন কম? কারণ আমরা জানি গ্রুপ 1টা পর্যায় সারণীর সর্ববামে, আর যেহেতু সর্ববামে আছে আর বামেরটা সবচেয়ে কী হবে, কম হবে। আর বাম থেকে যত ডানের দিকে যেতে থাকবো তত আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। তাহলে কোশ্চেনটা যদি আবার এভাবে করি যে এই 18টা গ্রুপের ভিতরে কোন গ্রুপের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তাহলে কার সবচেয়ে বেশি হবে, যেহেতু একবারে সর্বগ্যাসে আমাদের কি আছে, আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের যে আমাদের আছে সেই সর্বডানে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে সর্বডানে আমাদের কি আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে গ্রুপ 18। এই গ্রুপ 18 অর্থাৎ গ্রুপ 18-এর মৌলগুলো আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। এই দুইটা ইনফরমেশন মনে রাখবা।
তারপরে তোমাকে যদি আরও একটা কোশ্চেন করি, কি কোশ্চেন করি, যে পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল আছে, এই 118টা মৌলের ভিতরে কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? তাহলে কার বলবা? তাহলে তুমি একটু মুখস্থ করার দরকার নেই, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা। তো আমাদের নিয়মটা কি ছিল, যে পর্যায় সারণী বাম থেকে যদি ডানের দিকে যায় আয়নীকরণ শক্তিটা কি পায়? বৃদ্ধি পায়। তাহলে বাম থেকে ডানের দিকে একবার চলে গেলাম, তাহলে ডানের দিকে যে গ্রুপটা আছে এই গ্রুপের আয়নীকরণ শক্তি বেশি। এই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যে আসি তাহলে আয়নীকরণ শক্তিটা কি হবে? কম হবে। তাহলে সবচেয়ে উপরে যে আছে কে আছে? হিলিয়াম আছে। আর এই হিলিয়ামই এই 118টা মৌলের ভিতরে সর্বাধিক আয়নিক শক্তি বিশিষ্ট, যার মানটা মনে রাখবা, এর মানটা হলো 2372 কিলোজুল পার মোল। এখন তোমাকে যদি আবার আরেকটা কোশ্চেন করি, যে এই যে টোটাল যে 118টা মৌল আছে, এই 118টার মৌলের ভিতরে কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? তাহলে তুমি কি বলবা? যেহেতু আমরা জানি যে পর্যায় সারণী বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে সবচেয়ে বামের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাদের কি পাবো? সবচেয়ে কম আমরা আয়নীকরণ শক্তি পাবো। তাহলে গ্রুপ 1টা আমাদের সবচেয়ে কম আয়নীকরণ শক্তি। এখন গ্রুপ 1-এর আবার উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? আয়নীকরণ শক্তিটা আরও কমে। তাহলে সবচেয়ে নিচে চলে আসলাম, সবচেয়ে নিচে কি আছে আমাদের? আমাদের সিজিয়াম। এই যে সিজিয়ামটা আছে, এই সিজিয়ামটা হলো 118টা মৌলের ভিতরে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি বিশিষ্ট, যেটা আমাদের কত? 375.7 কিলোজুল পার মোল। এখন সিজিয়ামের নিচে আরেকটা আছে ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়ামটাকে ধরা হয় না, যেহেতু ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল, এই জন্য সাধারণত ফ্রান্সিয়ামকে ধরা হয় না, শুধুমাত্র সিজিয়ামকে ধরা হয়। এই সিজিয়ামটাকেই বলা হয় 118টা মৌলের ভিতরে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি বিশিষ্ট। এই হলো আমাদের মোটামুটি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ যে শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে একবারে মূল সামারি নিয়ে আলোচনা। এই টপিকটা যদি বুঝতে পারো, এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো আপনি জাস্ট কয়েকটা মৌল নিয়ে আলোচনা করছেন, পর্যায় সারণীতে আরও যে মৌল আছে ওগুলা নিয়েও কি পড়তে হবে? ওগুলা পড়ার দরকার নেই, আপাতত তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। জাস্ট কনসেপ্টটা মনে রাখবা যে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়, গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তিটা কমে যায়। এই কনসেপ্টটা জানলে 118টার জন্য তুমি কিন্তু বের করতে পারবা। সো আজকের মেন যে আলোচনা হলো, এই মেন আলোচনা থেকে তুমি যে তথ্যগুলো পড়াইলাম সেই তথ্যগুলো অবশ্যই একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, কারণ পরীক্ষায় কিন্তু এই টপিকগুলো থেকে 100% তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে বিভিন্ন ধরনের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, একইভাবে আমাদের বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষা কিন্তু এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে। এর জন্য অবশ্যই এই তথ্যগুলো ভালোভাবে রপ্ত করে রাখবা। সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব নির্ণয় করার কিছু ফর্মুলা নিয়ে জানবো, কয়েকটা কেস নিয়ে জানবো, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব নির্ণয় সম্পর্কিত অনেকগুলো কোশ্চেনই আমাদের বোর্ড পরীক্ষা যেমন আসে, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে চলে আসে। তাহলে প্রথম যে কেসটার সম্পর্কে জানি হলো কেস 1। এই কেসে কি, একই গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ পর্যায় সারণীতে যে গ্রুপগুলো আছে, যে কলামগুলো আছে, সেটার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে। অর্থাৎ পর্যায় সারণীতে আমাদের যে 18টা যে গ্রুপ আছে সেটার উপর থেকে নিচের দিকে আসলে কি হবে? আয়নীকরণ শক্তির আস্তে আস্তে কমবে। তাহলে দেখো আমাদের কি কোশ্চেনটা একটা দেওয়া আছে, দেখো কোশ্চেনটা দিয়ে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে, যে পর্যায় সারণীর গ্রুপ 17 এর আয়নীকরণ শক্তির ক্রম লেখো। তাহলে এখন আমাদের কিন্তু গ্রুপ 17তে কোন কোন মৌল আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সো এটা মনে রাখার জন্য কিন্তু এর আগের যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু মনে রাখার একটা টিপস দিয়েছিলাম। সো এখানে কি কি থাকে আমাদের? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে তুমি বলো দেখি কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে? অবশ্যই যে উপরে থাকবে তার আয়নীকরণ শক্তি বেশি হবে, তার থেকে যত নিচের দিকে আসবে গ্রুপের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি তত কম হবে। তাহলে সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। তারপরে কার হবে? তার নিচে আছে ক্লোরিন। ক্লোরিনের নিচে কি থাকে আমাদের? ব্রোমিন। তাহলে লিখবো ব্রোমিন। এবং ব্রোমিনের নিচে কি থাকে? আয়োডিন। তাহলে আমরা কিন্তু জানি পর্যায় সারণী গ্রুপের ক্ষেত্রে ফ্লোরিন আগে থাকে, তার নিচে কি থাকে আমাদের? ক্লোরিন থাকে, তার নিচে কি থাকে? ব্রোমিন থাকে, তার নিচে থাকে আয়োডিন। তাহলে যেহেতু ফ্লোরিনটা সবচেয়ে উপরে, আমরা জানি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে এটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কার? আমাদের আয়োডিনের। এটা একটু আমরা এই টাইপটা মনে রাখবো, যে এই টাইপের কোশ্চেনগুলো যে কোনো গ্রুপের জন্য বলতে পারে। তারপরে 2 নম্বর যে কেস, 2 নম্বর কেসে কি দেওয়া আছে, যে একই পর্যায় বা সারির ক্ষেত্রে বাম হতে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে বা বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যায় সারণীতে টোটাল যে 7টা আমাদের পর্যায় বা সারি আছে সেটার বাম থেকে যদি ডানের দিকে যায়, এই বাম থেকে ডানের দিকে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে গেলে কি হবে? আয়নীকরণ শক্তিটা বাড়বে। সো এটার একটা দেখো কি দেওয়া আছে, আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা দেখে আমি জিনিসটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা এভাবে আসতে পারে তোমাদের, যে পর্যায় সারণীর পর্যায় 2 বা সারি 2 এর আয়নীকরণ শক্তির ক্রম লিখো।
তাহলে এখন আয়নীকরণ শক্তির জন্য আমাদের পর্যায় 2-এ কী কী ছিল আমরা একটু মনে করে দেখি যে পর্যায় 2-এ আমাদের কী কী মৌল ছিল একটু মনে করো। পর্যায় 2 আমাদের কী কী ছিল, আমাদের ছিল লিথিয়াম, আর কি কি ছিল, লিথিয়াম ছিল আমাদের, বেরিলিয়াম ছিল, বোরন ছিল, কার্বন ছিল, নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, ফ্লোরিন ছিল এবং আমরা জানি পর্যায় 2-এ কী কী থাকে। পর্যায় 2 আমাদের থাকে লিথিয়াম থাকে, বেরিলিয়াম থাকে, বোরন থাকে, কার্বন থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ফ্লোরিন থাকে, নিয়ন থাকে। তো এইটার আমাদের কি বলছে, এইটার আমাদের লিখতে বলছে যে এই যে পর্যায় 2 আছে এর আয়নীকরণ শক্তির ক্রমটা লিখতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি এই পাশে যেগুলো আছে সেগুলো আয়নীকরণ শক্তি কী হবে, কম হবে, ওই পাশের বেশি হবে। তাহলে আমরা যদি লিখি প্রথমে কি লিখবো, লিথিয়াম, লিথিয়ামের কি হবে, সবচেয়ে কম হবে, কম। তারপর আমাদের দেখো এখন এই দুটার ভিতরে কার বেশি হবে এবং কার কম হবে, তারপর এইখানে একটু চিন্তা করতে হবে। কারণ আমরা জানি এখানে কিন্তু একটা ব্যতিক্রম ঘটে যায়, এটা একটু আগে আমরা আলোচনা করছি। কী ব্যতিক্রম ঘটে, যে সাধারণত নিয়ম অনুযায়ী বোরনের বেশি হওয়া উচিত ছিল বেরিলিয়ামের থেকে, বাট এইখানে যেহেতু আমাদের স্থিতিশীলতার কারণে কি হয়ে যায়, এটা আমাদের এই যে আমাদের কি আছে, এই বেরিলিয়ামটা আছে, এটার আমাদের কি হয়, আয়নীকরণ শক্তি বেশি হয় কার তুলনায়, বোরনের তুলনায়। তাহলে এখানে আমরা কি লিখবো, বোরন। তারপরে আমরা কি লিখবো বেরিলিয়াম। তাহলে এইখানে যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম নিয়মটা একটু মনে রাখতে হবে। তারপর আমরা কি লিখবো, এখানে আছে কার্বন, তার থেকে বেশি কি হবে আমাদের, আর এইখানে কিন্তু একটা ব্যতিক্রম ঘটে, এটা আমরা পড়ে আসছি। এখানে কি ব্যতিক্রম ঘটে, সাধারণ নিয়ম অনুযায়ী আমাদের কি হওয়া উচিত ছিল, অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল নাইট্রোজেনের তুলনায়, বাট এখানে এই স্থিতিশীলতার কারণে, ইলেকট্রন বিন্যাসের কারণে দেবো এখানে নাইট্রোজেন না দিয়ে আগে দেবো অক্সিজেন, তারপর হলো নাইট্রোজেন, তারপরে আমাদের কি, তারপর হলো ফ্লোরিন, তারপরে সর্বশেষ হলো নিয়ম। তাহলে আমরা বলতে পারি পর্যায় 2-এর ক্ষেত্রে লিথিয়ামের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে কম হবে, যেহেতু এটা কি আছে, সবচেয়ে বামে আছে, আর একবার সবচেয়ে ডানে আমাদের আছে নিয়ন, এই নিয়নের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এটা আয়নীকরণ শক্তি বেশি দেখেই কিন্তু আমাদের গ্রুপ 18 যে মৌলগুলো আছে সেগুলোকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তারপরে দেখো আমরা কেস 3 সম্পর্কে জানবো। কেস 3-তে কী নিয়ে আলোচনা করছে বা কী টপিকটা, কখনো যদি সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করবো যে কার আয়নীকরণ শক্তি বেশি, সেক্ষেত্রে নির্ণয় করার নিয়মটা হলো যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। অর্থাৎ যদি আমাদের সম ইলেকট্রন হয়, তো ইলেকট্রন সংখ্যা সবগুলোরই সমান হয়, তাহলে যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আয়নীকরণ শক্তি বেশি হবে। যেমন দেখো এখানে একটা কোশ্চেন দিছে, যেখানে দিয়েছে কি সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস নিয়ন এর আয়নীকরণ শক্তির ক্রম লেখো। এটার ক্ষেত্রে আগে দেখি যে এখানে কিন্তু দেখো যে সবগুলো ইলেকট্রন সমান। কিভাবে সমান, যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে আমাদের প্রথমে 2, তারপর 8, তারপর 1। নর্মালি সোডিয়ামের ক্ষেত্রে 11 ইলেকট্রন ইউজ করলে এরকম হয়, যেহেতু এখান থেকে একটা প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে কি থাকবে 2, 8, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত, 2, 8। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কত জানি 2, 8, 2, তাই না? তাহলে যেহেতু এখান থেকে 2 প্লাস, তার মানে 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে, 10টা থাকে। আর আমরা তো নিয়নের ক্ষেত্রে জানি নিয়নের আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা। তাহলে এটা কিন্তু সম ইলেকট্রন, অর্থাৎ এখানেও 10টা, এখানেও 10টা ইলেকট্রন, এখানেও 10টা ইলেকট্রন। এখন কথা হলো ইলেকট্রনগুলো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা আয়নীকরণ শক্তি কার বেশি কার কম। তাহলে নিয়মটা হবে যার প্রোটন সংখ্যা বেশি হবে তার আয়নীকরণ শক্তিরও কী হবে, তত বেশি হবে। তাহলে দেখি কার প্রোটন সংখ্যা বেশি। এখন প্রোটন সংখ্যা কীভাবে নির্ণয় করা যায়, আমরা জানি পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা সমান। তাহলে আমরা যদি বলি যে এই সোডিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, 11, ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের হলো 12, নিয়নের কত, নিয়নের হলো 10। তাহলে সেই অনুযায়ী তাহলে যদি অ্যান্সারটা করি তাহলে অ্যান্সারটা কী হবে, কার পারমাণবিক সংখ্যা বেশি বা প্রোটন সংখ্যা বেশি, আমাদের কার বেশি, ম্যাগনেসিয়ামের বেশি। আমরা কি লিখবো, ম্যাগনেসিয়াম 2 প্লাস এর বেশি। তারপরে কে আছে আমাদের সোডিয়াম, তাহলে এখানে লিখবো কি সোডিয়াম প্লাস, তারপরে আমাদের কি হবে, নিয়ন হবে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম 2 প্লাসের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপরে আমাদের সোডিয়াম প্লাসের, তারপরে আমাদের কি হবে, নিয়নের। সো এই যে আমাদের প্রসিডিউরটা আছে এই প্রসিডিউরটা একটু মনে রাখতে হবে। তারপরে যে কেসটা সম্পর্কে জানবো এটা কেস 4। এটা কি, যে আয়নের ক্ষেত্রে কখনো যদি কোনো আয়ন দেওয়া থাকে এবং সেখান থেকে যদি বলে যে এই আয়নগুলোর ক্ষেত্রে কার আয়নীকরণ শক্তি কীরকম হবে সেটা বের করতে হয়। সেটা বের করার নিয়ম হলো যে আয়নের ক্ষেত্রে আয়নের ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট প্রতিনিধিত্বকারী নিষ্ক্রিয় মৌলের সাথে তুলনা করতে হবে, আমাদের তুলনা করে বের করতে হবে কার আয়নীকরণ শক্তি বেশি কার আয়নীকরণ শক্তি কম। তাহলে দেখো এখানে একটু তুলনা করি। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কি কোশ্চেন দেওয়া আছে, দেওয়া আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম সিলিকন এর আয়নীকরণ বিভাগের ক্রমলেখ, অর্থাৎ কার আয়নীকরণ, এই যে আমাদের 4টা দেওয়া আছে এর ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি কার আয়নীকরণ শক্তি কম।
তাহলে এখন আমাদের কি বলছে, যেহেতু এটা আমাদের আয়ন আকারে আছে, সো আয়ন আকারে থাকলে কি করতে হবে, আয়ন আমাদের কি এর দেখো তো দেখি এর ইলেকট্রন সংখ্যা কত আমাদের এখানে, যদি আমরা যেহেতু দুইটা ইলেকট্রন চলে গেছে তাহলে এমনি নর্মালি আমরা জানি কত 12, তাই না? এর পারমাণবিক সংখ্যা যেহেতু 12, দুইটা ইলেকট্রন চলে গেছে তার মানে 10, তাহলে 10 দ্বারা কাকে বোঝাচ্ছে, 10 দ্বারা কিন্তু নিয়নকে বোঝাচ্ছে। তাহলে সেটাই বলছে যে এই আয়নটির ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ এই অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কত 10, তাহলে এটা আমার কার সাথে তুলনা করতে হবে, একে ধরে নিতে হবে মনে মনে নিয়ন, অর্থাৎ এটাকে নিয়ন ধরতে হবে। তাহলে নিয়ন ধরে যদি আমরা ইলেকট্রন এর আয়নিক বিভাগের ক্রমটা বের করতে চাই তাহলে কীভাবে বের করব, তাহলে দেখো আমাদের পদার্থ সারণীর এটার ক্ষেত্রে সবচেয়ে বামে কে আছে, বামে কে থাকে, সোডিয়াম থাকে, এর জন্য আগে লিখবো সোডিয়ামের কি হবে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে। তারপরে আমাদের কি আছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম হবে, তারপরে কি হবে আমাদের, তারপরে হবে সিলিকন, এবং সবার শেষে আমাদের কি হবে ম্যাগনেসিয়াম 2+, কারণ এটাকে আমরা মনে মনে নিয়ন ধরে হিসাব করছি, যেহেতু নিয়নের ইলেকট্রন বিন্যাস আমাদের লাভ করছে, আর নিয়মটা একবারে পর্যায় সারণীর সবচেয়ে কিসে থাকে আমাদের ডানে থাকে, এর জন্য তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে আর সোডিয়ামের সবচেয়ে কম হবে। তারপরে দেখো তারপরে একটা কি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা করার আগে একটা নোট সম্পর্কে জেনে নিই। নোটটা কি, ইলেকট্রন ত্যাগের ফলে অষ্টক প্রবণতা হলে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের কারণে বা ত্যাগের ফলে যদি অষ্টক নিয়ম মেনটেন হয়ে যায়, তার ক্ষেত্রে ইলেকট্রন অপসারণ অর্থাৎ তার থেকে যদি ইলেকট্রন অপসারণ করতে চাই সেটা নিষ্ক্রিয় গ্যাসের চেয়ে কঠিন হয়ে যায়। অর্থাৎ আবার আমি বলতেছি যে কখনো যদি ইলেকট্রন ত্যাগের ফলে, অর্থাৎ ধরে নাও একটা কোনো মৌলের একটা ইলেকট্রন ত্যাগ করার পর সে অষ্টক নিয়ম করে ফেললো, সো অষ্টক নিয়ম যদি করে ফেলে সেখান থেকে যদি একটা ইলেকট্রন বের করতে যে শক্তিটা লাগবে তা যে কোনো ধরনের নিষ্ক্রিয় মূল্য থাক তার থেকেও আমাদের বেশি হয়ে যায়। এখন দেখো এখানে কি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা সলভ করো। কোশ্চেনটা আমাদের দেওয়া আছে নিচের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তি লাগে। তাহলে আমরা কিন্তু একটা পড়ে আসলাম কি, ইলেকট্রন ত্যাগের ফলে যদি অষ্টক নিয়ম মেনটেন করে তাহলে কি হয়, সেখান থেকে ইলেকট্রনটা বের করা নিষ্ক্রিয় গ্যাসের থেকে বেশি কঠিন হয়ে যায়। তাহলে নর্মালি দেখো এখানে প্রথমে দেওয়া আছে কি আমাদের আর্গন, তো আর্গন দেখে আমাদের মনে হতে পারে যে এটাই অ্যান্সার, কারণ আমরা জানি সাধারণত আমরা যে শিখে আসছি কি যে পর্যায়সারণীর সবচেয়ে ডানে যেটা থাকে অর্থাৎ গ্রুপ 18 মৌলগুলো সবচেয়ে বেশি কি হয় আয়নিক শক্তিটা সবচেয়ে আমাদের কি থাকে বেশি থাকে, যেহেতু আয়নিক শক্তিটা বেশি থাকে তাহলে ইলেকট্রন বের করার শক্তিটাও বেশি লাগে। কিন্তু আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে আমাদের কি আছে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস মানে কি, যে আমরা জানি এটা যদি সোডিয়ামের ইলেকট্রন স্কেল কত হয় 281, এখন একটা ইলেকট্রন সে প্লাস মানে একটা ইলেকট্রন দান করছে, দান করার পর কি হয়েছে সর্বশেষ অষ্টক পূর্ণ হয়েছে। যেহেতু অষ্টক পূর্ণ হয়েছে আমরা জানি ইলেকট্রন ত্যাগের ফলে যদি অষ্টক পূর্ণ হয়, যেমন একটা ইলেকট্রন ত্যাগের ফলে যদি অষ্টক পূর্ণ হয় সেখান থেকে ইলেকট্রন বের করতে যে শক্তিটা লাগবে সেটা নিয়ন বা যে আমাদের গ্রুপ 18 আছে তার থেকেও বেশি। এর জন্য আমাদের এখান থেকে কিন্তু ইলেকট্রনটা বের করতে এই আর্গনের থেকে বেশি শক্তি লাগবে, যেহেতু বেশি শক্তি লাগবে এর জন্য কিন্তু আমাদের অ্যান্সারটা হবে সোডিয়াম প্লাস, আর্গন কিন্তু হবে না। কেন হবে না আমি আবার বলতেছি, যেহেতু এটা ইলেকট্রন দান করার ফলে আমাদের কি হয়েছে অষ্টক পূর্ণ হয়েছে, এর জন্য এটা থেকে ইলেকট্রন বের করতে যে শক্তিটা লাগবে তা নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপ 18 আছে তার থেকেও যে মৌলগুলো আছে তার থেকেও বেশি লাগে, এর জন্য আমাদের এটা হবে। এখন তোমরা কেউ কেউ বলতে পারো ভাইয়া এই ক্লোরিন মাইনাসের ক্ষেত্রেও তো আমাদের সর্বশেষ কক্ষপথে 8টা হয়, কিভাবে আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রে কত আমরা জানি যে 287, তাই না? সো এখানে কি হয়েছে মাইনাস মানে একটা ইলেকট্রন প্রবেশ করতেছে, একটা ইলেকট্রন প্রবেশ করলে এখানে কত হয়ে যায় 8 হয়ে যায়, তাহলে এটাও কিন্তু অষ্টকপূর্ণ হয়েছে। কিন্তু এইখানে যে অষ্টকপূর্ণটা হইলো এটা কিন্তু ত্যাগের ফলে হয়নি, এটা এখানে গ্রহণ করার ফলে অষ্টকপূর্ণ হয়েছে। যেহেতু গ্রহণ করার ফলে অষ্টকপূর্ণ হয়েছে সো এখান থেকে ইলেকট্রন বের করা একটু সহজই হবে, কার তুলনায় এই সোডিয়াম প্লাসের তুলনায়। এর জন্য যদি আমাদের বলে যে কোনটা অ্যান্সার হবে এরকম যদি থাকে তাহলে আমরা কিন্তু হবে সোডিয়াম প্লাস। তাই এরপরে আমরা কেস 5 সম্পর্কে জানবো। তো এখন আমরা 5 নাম্বার কেস সম্পর্কে জানবো। সো 5 নাম্বার কেসটা কোনটার ক্ষেত্রে, কখনো যদি প্রথম আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা তৃতীয় আয়নীকরণ শক্তি বা চতুর্থ আয়নীকরণ শক্তি এইসবভাবে বের করতে বলে সেক্ষেত্রে নিয়মটা হবে যে আমাদের যততম আয়নীকরণ শক্তি বলবে তা তততম আয়নীকরণ গ্রুপের আয়নীকরণ শক্তিটা সর্বনিম্ন হবে। আবার বলতেছি জিনিসটা বুঝো, যততম আয়নীকরণ শক্তির ক্রম তততম গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তি সর্বনিম্ন হবে। যদি বলে প্রথম আয়নীকরণ শক্তি তাহলে হবে প্রথম নম্বর গ্রুপের যে মূল্যটা থাকবে সেটার আয়নীকরণ শক্তি হবে সর্বনিম্ন, এটা প্রথম কাজ করবে এবং সর্বোচ্চ মানটা আগে বের করে ফেলবো। সর্বোচ্চ মানটা কোনটা হবে যে যততম আয়নীকরণ শক্তি তার আগের গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তি কি হবে
সর্বোচ্চ হবে। তাহলে এই টাইপের যদি বের করতে বলে প্রথমে আগে আমরা সর্বনিম্ন মানটা বের করব, তারপরে আমরা সর্বোচ্চ মানটা বের করব, এবং মাঝখানে কি থাকবে, ব্যতিক্রম যে আছে, ব্যতিক্রম নিয়ম যে আছে 4 জায়গায় আমরা জানি, এই 4 জায়গার ব্যতিক্রম নিয়মটা লক্ষ্য করে ধারাবাহিকভাবে লিখতে হবে। তো কীভাবে জিনিসটা একটু বোঝাচ্ছি দেখো, এখানে আমাদের কী কী দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস এর জন্য প্রথম আয়নীকরণ শক্তি ইকুয়াল টু হোয়াট, দ্বিতীয় আয়নীকরণ শক্তি ইকুয়াল টু হোয়াট, তৃতীয় আয়নীকরণ শক্তি ইকুয়াল টু হোয়াট, চতুর্থ আয়নীকরণ শক্তি ইকুয়াল টু হোয়াট, এগুলা বের করতে বলছে। তাহলে প্রথম কথা হলো এইখানে যে মৌলগুলো দেওয়া আছে এটা কিন্তু আমাদের পর্যায় সারণীর পর্যায়ে 3-এর মৌল, তাই না? সো এটাকে আমাদের প্রথম আয়নীকরণ শক্তি বের করতে হবে। তাহলে প্রথম আয়নীকরণ শক্তি বের করার নিয়মটা কীভাবে করব, প্রথম যেটা কাজ হবে, যেহেতু এটা প্রথম আয়নীকরণ শক্তি বলছে, তাহলে এইখানে যে আমাদের মৌলগুলো আছে এর ভিতরে দেখবো গ্রুপ 1-এ কে আছে। যেহেতু এটা প্রথম আয়নীকরণ শক্তি, তাহলে প্রথমে গ্রুপ 1 যেটা থাকবে, যে গ্রুপটা থাকবে সেটার মান সর্বোচ্চ কম হবে। যখন সোডিয়াম এটা কিন্তু গ্রুপ 1-এর, তাহলে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে। তারপরে কার হবে, তারপর আমাদের কি আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। আমরা কিন্তু জানি অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে কার আয়নীকরণ শক্তি আমাদের এখানে কম হবে, আমরা কিন্তু পড়ে আসছি কার হবে আমাদের। এখন আমাদের এখানে কি আসবে, প্রথমে আসবে আমাদের কি অ্যালুমিনিয়াম, তারপরে আমাদের কি হবে ম্যাগনেসিয়াম, তারপরে আমাদের কি হবে সিলিকন, এবং সর্বশেষ হবে ফসফরাস। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে তো আপনি বললেন যে সর্বোচ্চ যততম আয়নীকরণ শক্তি তার আগের গ্রুপের সর্বোচ্চ মূল্যের আয়নীকরণ শক্তি হবে সর্বোচ্চ, তাই না? বাট এখানে কেন ফসফরাস দিলেন, এর কারণটা হলো এই সোডিয়ামের কিন্তু আগে কোনো গ্রুপ নাই, সোডিয়ামই 1 নম্বর গ্রুপ, এর জন্য আমরা এইখানে কিন্তু এটা ভাবে বসাই নাই। কিন্তু এর পরেগুলোতে দেখো আমাদের বলছে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রমটা বের করতে বলছে এখানে। তাহলে এটা কীভাবে বের করবো, তাহলে নিয়মটা হলো যেহেতু দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলছে, তাহলে এইখানে যে মৌলগুলো দেওয়া আছে এর ভিতরে গ্রুপ 2-এ যে আছে সে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি বিশিষ্ট হবে। তাহলে গ্রুপ 2-এ কে আছে, গ্রুপ 2-এ আছে আমাদের ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামটা সবচেয়ে কম আয়নীকরণ শক্তি বিশিষ্ট হবে। তারপরে কি হবে, ম্যাগনেসিয়ামটা লেখার পর আমরা সর্বোচ্চটাও লিখে ফেলবো। তাহলে সর্বোচ্চটা কি হবে, তাহলে সর্বোচ্চটা হলো যততম আয়নীকরণ শক্তি বলবে তার আগের গ্রুপ, তাহলে কততম বলছে আমাদের দ্বিতীয়তম, তাই না? তো দ্বিতীয়তম গ্রুপকে ম্যাগনেসিয়াম। সো এই যে ম্যাগনেসিয়াম আগের গ্রুপ কি গ্রুপ 1, তাই না? সো গ্রুপ 1-এ কে আছে, এখানে সোডিয়াম আছে, জন্য সর্বোচ্চ হবে কিন্তু সোডিয়াম। অর্থাৎ প্রথম কাজ হবে, আমি আবার বলছি প্রথমে তুমি সর্বনিম্নটা লিখে নিবা, তারপরে তুমি সর্বোচ্চটা লিখে নেবা, লিখে নেওয়ার পরে তারপরে তুমি সিরিয়াল অনুযায়ী লিখবা। তারপর আমাদের কি আছে এখানে অ্যালুমিনিয়াম লিখবো। তারপরে আমাদের কি হবে, এখানে আমাদের কি হবে সিলিকন হবে, তারপরে কি হবে আমাদের ফসফরাস হবে। কারণ এটা কিভাবে লিখলাম, কারণ আমরা জানি পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়, এর জন্য এভাবে লিখলাম। তারপরে দেখো, তারপরে আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে যে তৃতীয় আয়নীকরণ শক্তি, অর্থাৎ তৃতীয় আয়নীকরণ শক্তি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ তৃতীয় আয়নীকরণ শক্তি বলতে বোঝাচ্ছে এখানে গ্রুপ আমাদের 13-এর ক্ষেত্রে ধরবো। অর্থাৎ তৃতীয় আয়নীকরণ শক্তি বলতেই আমাদের তৃতীয়ের সাথে 10 যোগ করবো, অর্থাৎ 2-এর পরেই যেগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের 10 যোগ করতে হবে। তাহলে তৃতীয় মানে 13 নম্বর গ্রুপ, তাহলে 13 নম্বর গ্রুপে যে আছে সেটা লিখবো। তাহলে 13 নম্বর গ্রুপে এখানে কি আছে দেখো দেখি, অ্যালুমিনিয়াম আছে। তাহলে প্রথমে আমরা লিখবো অ্যালুমিনিয়ামের মানটা সর্বনিম্ন হবে, এবং সর্বোচ্চ কি হবে, সর্বোচ্চ হলো এই 13-র আগের গ্রুপ। তাহলে 13-এর আগের গ্রুপ মানে কি, 13-এর আগে কিন্তু ডি ব্লক মৌলগুলো ধরা যাবে না, ডি ব্লক বাদ দিয়ে 13-এর আগে কি পাই আমরা, গ্রুপ কি পাই 2 পাই। সো গ্রুপ 2-র এখানে কি আছে, এই ম্যাগনেসিয়াম আছে, এই ম্যাগনেসিয়ামের মানটা কি হবে সর্বোচ্চ হবে, এই জন্য আমরা এখানে কি লিখবো ম্যাগনেসিয়াম। তাহলে প্রথমে আমরা লিখবো সর্বনিম্নটা লিখে নিব, তারপরে সর্বোচ্চটা লিখে নেব। তারপরে আমরা কি করব, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের পরে আমাদের কি কাকে পাই আমরা, অ্যালুমিনিয়াম কাকে পাই আমরা, সিলিকনকে পাই, তাই না? সিলিকন লিখবো। তারপরে আমরা কাকে পাই, ফসফরাসকে পাই, ফসফরাস লিখবো। তারপরে আমরা কাকে পাই, তারপরে আমরা সোডিয়াম লিখবো। সো নিয়মটা দেখো, প্রথম কাজটা হলো যে অ্যালুমিনিয়াম লেখার পরে, অর্থাৎ অ্যালুমিনিয়ামটা পাওয়ার পরে তারপরে আমরা অর্থাৎ পর্যায় সারণীতে পর্যায়ে যেগুলো পাই সেগুলো আগে লিখবো, লেখার পরে যেটা বাকি থাকবে সেটা এখানে বসাই দেবো। সর্বশেষ দেখো, সর্বশেষ কোশ্চেনটা কি দেওয়া আছে যে চতুর্থ আয়নীকরণ শক্তি। তাহলে চতুর্থ মানে আমি কি বললাম, যে দ্বিতীয় বাদ দিয়ে যদি তৃতীয় চতুর্থ পঞ্চম যাই বলুক না কেন সেখানের ক্ষেত্রে আমরা কত যোগ করবো, 10 যোগ করবো। তার মানে কি আমাদের বুঝাচ্ছে যে 14 নম্বর গ্রুপে যেটা থাকবে সেটা কি হবে, মান সর্বনিম্ন হবে। তাহলে এইখানে দেখো দেখি কোনটা আমাদের 14 নম্বর গ্রুপ, পর্যায় সারণীতে 14 নম্বর গ্রুপে থাকে, একটু বলো দেখি কে থাকে। আমাদের কিন্তু এই যে সিলিকনটা কিন্তু 14 নম্বর গ্রুপে থাকে, এই জন্য সর্বনিম্ন কি হবে আমাদের সিলিকন হবে। তারপর সর্বোচ্চ কে হবে,
তাহলে সর্বোচ্চ আমাদের কি হবে 14 নম্বর গ্রুপের আগের যেটা থাকবে, অর্থাৎ দেখো যততম আয়নীকরণ শক্তি, যেহেতু এখানে 4তম বলছে, 4-এর সাথে 10 যোগ করলে 14 হচ্ছে, তাহলে 14-র আগে কে 13, অর্থাৎ 13 নম্বর গ্রুপে যে থাকবে তার আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে। তাহলে 13 নম্বর গ্রুপে কে আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, এই জন্য আগে আমরা অ্যালুমিনিয়ামটা লিখে নেব। অ্যালুমিনিয়াম লেখার পর দেখো সিলিকনের পরে আমরা কাকে পাই, ফসফরাসকে, এই জন্য ফসফরাস লিখবো। আবার বলতেছি কেন এটা ফসফরাস আগে লিখলাম, কারণ আমরা পর্যায়ের পরে যেই মৌলগুলো পাই সেগুলো আগে লিখে ফেলবো, লেখার পরে আর বাকি কে কে থাকতেছে আমাদের এখানে, বাকি এখানে আমাদের কি লিখে ফেলছি, অ্যালুমিনিয়ামটা এখানে শেষ হয়ে গেছে, আমাদের এখানে সিলিকনটা চলে গেছে, এখানে আমাদের ফসফরাস চলে গেছে। সো এখানে আমাদের কি আছে, ম্যাগনেসিয়াম আছে আর সোডিয়াম আছে। তাহলে কোনটা আগে হবে, তাহলে একটু বলো দেখি কোনটা আগে হবে। আগে আমাদের কি হবে, এখানে সোডিয়াম হবে, তারপরে আমাদের কি হবে, এখানে ম্যাগনেসিয়াম হবে। সো এভাবে কিন্তু আমাদের যে কোনো ধরনের শক্তির ক্রম বের করতে বলুক না কেন, তুমি কিন্তু এই যে নিয়মটা আছে এই নিয়মটা একটু মনে রাখবা। সো এই নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের আয়নীকরণ শক্তি বের করতে বলুক না কেন, তুমি কিন্তু খুব সহজে আয়নীকরণ শক্তিটা বের করতে পারবা। সো এখন আমরা ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এই প্রশ্নগুলোর সম্পর্কিত আমার যদি একটা ভালো একটা আইডিয়া হয়ে যায় তাহলে ভর্তি পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন বা বোর্ড পরীক্ষায় যে কোনো ধরনের এমসিকিউ কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো প্রথমে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, এই কোশ্চেনটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এখানে কি ছিল, কতে ছিল সোডিয়াম, খতে ছিল পটাশিয়াম, গতে ছিল রুবিডিয়াম এবং ঘতে ছিল সিজিয়াম। এগুলার ভিতরে কোনটার আমাদের কি বের করতে বলছে, আয়নীকরণ সবচেয়ে বেশি। তাহলে এখন দেখবো যে এখানে আমরা লক্ষ্য রাখবো এখানে যে মৌলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একটা গ্রুপেরই মৌল দেওয়া আছে। এটা কোন গ্রুপের মৌল, এগুলো গ্রুপ 1-এর মৌল। তাহলে আমরা জানি যে পর্যায় সারণীর ক্ষেত্রে গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে গ্রুপের ক্ষেত্রে তাহলে কি হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আমাকে এটা যদি আমরা গ্রুপে কীভাবে থাকে, এটা আমার প্রথমে থাকে সোডিয়াম, তারপরে নিচে কি থাকে পটাশিয়াম, তারপরে থাকে রুবিডিয়াম এবং শেষে থাকে কি সিজিয়াম। তাহলে আমরা কিন্তু পড়ে আসছে পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে যদি বলে আয়নীকরণ সবচেয়ে বেশি কার, তাহলে সবচেয়ে উপরে যে আছে তার উপরে কি আছে, সোডিয়াম। এই জন্য এখানে অ্যান্সার কি হবে, সোডিয়াম। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা আমাদের কোথায় চলে আসলো, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলো। কোশ্চেনটা কি ছিল, যে 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, তো নিচে 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এর বলছে যে কোনটির আয়নীকরণ মান সর্বোচ্চ, মানে বের করতে বলছে কোনটির আয়নীকরণ মান সবচেয়ে বেশি সেটা বের করতে বলছে। তো এটা আমরা কীভাবে বের করব, তাহলে প্রথমে দেখো এ নাম্বারের অপশন আমাদের ছিল 1s2 2s2 2p3। তাহলে এখানে মিললে আমাদের দেখো হিসাব করে দেখো এখানে আমাদের পারমাণবিক সংখ্যা আমাদের কত আছে, ইলেকট্রন সংখ্যা আছে দুইটা এবং তিনটা, তাহলে কত হচ্ছে আমাদের 60টা ইলেকট্রন বিশিষ্ট বা 60টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আমাদের মৌলটার নাম কি, মৌলটার নাম হলো আমাদের নাইট্রোজেন। এবং তারপরে বি নাম্বার অপশনের মধ্যে কি ছিল 1s2 2s2 2p4, তাহলে 2p4 তাহলে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে আমাদের 2 2 4 8 4 8, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 8 কার অক্সিজেন। তাহলে এটা আমাদের কাকে বোঝাচ্ছে, অক্সিজেনকে বোঝাচ্ছে। তারপরে আমাদের যেটা দেওয়া ছিল সি নাম্বারে যে 1s2 2s2 2p5, তাহলে এখানে হচ্ছে 5 2 7 আর 7 2 9, 7 2 9 হলে আমাদের কত হচ্ছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 9 বিশিষ্ট কার, ফ্লোরিনের। তাহলে এটা হলো ফ্লোরিন। তারপরে দেখো এখানে আমাদের কত আছে 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে এটা আমাদের কাকে বোঝাচ্ছে, দেখো 2 2 4 10 10 5 15, তাহলে আমাদের এটা বোঝাচ্ছে ফসফরাসকে। তার মানে আমাদের বোঝাচ্ছে এখানে যে অপশনগুলো ছিল একটা ছিল নাইট্রোজেন, একটা ছিল অক্সিজেন, একটা ছিল ফ্লোরিন, একটা ছিল ফসফরাস। এগুলোর ভিতরে কার আমাদের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ সেটা বের করতে হবে। তাহলে দেখো এগুলা কিন্তু কোনো গ্রুপ ভিত্তিকভাবে কোনো মৌলগুলো দেওয়া নেই, মৌলগুলো মেনলি পর্যায়ভিত্তিক দেওয়া আছে। যদি পর্যায়ভিত্তিক যদি এটাকে আমরা সাজাই তাহলে আমরা কীভাবে সাজাইতে পারি, যে নর্মালি দেখো আমাদের এটা কীভাবে সাজাবো, আমরা এখানে একটু দেখাই দিচ্ছি যে আমাদের এখানে আমাদের প্রথমে দেওয়া আছে, আমরা যদি সাজাই প্রথমে আমাদের কী পাই, আমাদের এখানে পাই নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন, তারপর এদিকে থাকে ফ্লোরিন, আর এখানে আমাদের কি আছে, এখানে আরেকটা আছে ফসফরাস কিন্তু এখানে থাকে। সো এটাকে যদি সাজাই তাহলে আমাদের দেখো আমরা কিন্তু পড়ে আসছি একটু আগে, কি পড়ে আসছি যে পর্যায় সারণীর পর্যায়ের ক্ষেত্রে বা সারির ক্ষেত্রে কি হয়, বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে কি হয়, আমাদের বৃদ্ধি পায়। তাহলে এখানে যদি আমাদের নাইট্রোজেন, তারপরে এই পাশে থাকে আমাদের অক্সিজেন, এই পাশে থাকে আমাদের ফ্লোরিন, অর্থাৎ আমাদের ডানে কে থাকে, আমাদের ফ্লোরিন থাকে। যেহেতু সর্বডানে ফ্লোরিন থাকে তাহলে ফ্লোরিনের আয়নীকরণ শক্তিটা কী হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে সি, অর্থাৎ এই যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা যেহেতু ফ্লোরিন, আর ফ্লোরিন যেহেতু পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে থাকে আর ডানের দিকে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হয়, এই জন্য অ্যান্সার কী হবে, ফ্লোরিন হবে। তারপরে 3 নম্বর যে কোশ্চেনটা, এই 3 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলো। একইভাবে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কোশ্চেনটা আসছিলো। কোশ্চেনটা কি ছিল, যে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম।
তাহলে আমাদের কোনটার সবচেয়ে কম সেটা বের করতে হবে। তাহলে অপশনগুলো কি ছিল, একটা ছিল আমাদের ম্যাগনেসিয়াম, একটা ছিল সিলিকন, একটা ছিল অ্যালুমিনিয়াম, একটা ছিল সোডিয়াম, এটার ভিতরে কোনটার কম। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটাও আমরা কীভাবে দেওয়া আছে দেখো, এটা কিন্তু একটা পর্যায়ের ক্ষেত্রে দেওয়া আছে, তাই না, অর্থাৎ সারি আকারে ইলেকট্রনগুলো দেওয়া আছে। তাহলে এই মৌলগুলো দেওয়া আছে সারি আকারে, কী মৌলগুলো দেওয়া আছে। তো আমরা যদি নর্মালি যদি এটাকে সাজাই, প্রথমে আমাদের কী থাকে, প্রথমে কিন্তু যদি সাজাই, প্রথমে থাকে সোডিয়াম, তারপরে ওই পাশে আমাদের বাম থেকে ডানের দিকে, তারপরে আমাদের কী থাকে ম্যাগনেসিয়াম, তারপর আমাদের কী থাকে, তারপর আমাদের থাকে অ্যালুমিনিয়াম, তারপর আমাদের থাকে সিলিকন। তাহলে এখানে আমাদের বলছে কি, তাহলে আমরা কিন্তু পড়ে আসলাম একটু আগে, কি পড়ে আসলাম, যে পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বাড়ে। তাহলে এই পাশে যেটা থাকে এখানে কি হয়, আয়নীকরণ সবচেয়ে বৃদ্ধি বা বেশি হয়। বাট এই পাশে যেটা থাকে সর্বোচ্চ বামে যেটা থাকে সেটা আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হয়। তাহলে আমাদের বামে কি আছে, সোডিয়াম আছে। তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কি হবে, কম হবে। এই জন্য এটার অ্যান্সার কি হবে, ডি নাম্বার, অর্থাৎ সোডিয়ামের আয়নীকরণ শক্তি এগুলোর ভিতরে সবচেয়ে কম। তারপরে দেখো যে কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন, এটা কোথায় চলে আসছিল, এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি দেওয়া ছিল, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এখন প্রথম আয়নীকরণ শক্তি বলতে আমাদের আয়নীকরণ শক্তিটাকেই বোঝায়, যেখানে কোনটার বেশি, কী কী ছিল, অক্সিজেন, বেরিলিয়াম, সোডিয়াম, সিজিয়াম। তো এখানে আমরা দেখব যে আমরা জানি পর্যায় সারণীর সবচেয়ে বামে যেই মৌলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হয়। তাহলে দেখি বামে কে আছে, বেরিলিয়াম কিন্তু বামে থাকে না, বেরিলিয়াম আস্তে আস্তে ডানে চলে যায়। তা অক্সিজেন আমাদের ডানে যায়, বেরিলিয়ামটা আমাদের কত থাকে, 2 নম্বর গ্রুপে থাকে, সোডিয়ামটা 1 নম্বর গ্রুপে থাকে, সিজিয়ামটা 1 নম্বর গ্রুপে থাকে। তাহলে এটাকে যদি আমরা একটু চিন্তা করি যে কীভাবে আসে জিনিসটা, নর্মালি যদি আমরা এটাকে একটু চিন্তা করার চেষ্টা করি, যে দেখো যে প্রথমে আমাদের কি আছে, অক্সিজেনের সর্বকী থাকে আমাদের ডানে থাকে, তারপর আমাদের বেরিলিয়ামটা এই পাশেই থাকে, বাম দিকেই থাকে, তারপর আমাদের সোডিয়ামটা এটা আমাদের এখানে থাকে, আর সিজিয়ামটা কোথায় থাকে, সোডিয়ামের আর নিচের দিকে থাকে। তার মানে এটাকে যদি চিন্তা করি, আমরা কিন্তু পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা কি জানি, সারণীর ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হয়। আবার আমরা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, আয়নীকরণ শক্তি কম হয়। আমাদের বের করতে বলছে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাহলে আমরা বলতে পারি এই পাশে গেলে কিন্তু বেশি হয়, কিন্তু এই উপর থেকে যদি নিচের দিকে আসি তাহলে কি হয়, আয়নীকরণ শক্তি কম হয়। তাহলে সবচেয়ে নিচে কি আছে, আমাদের সিজিয়াম আছে, এই জন্য অ্যান্সার কী হবে, সিজিয়ামটাই হবে। তারপরে দেখো, তারপরে 5 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে, এটা আমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কী দেওয়া ছিল, নিচের কোন মৌলের আয়নীকরণ বিভব সর্বাধিক, অর্থাৎ কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এর কী ছিল, ফ্লোরিন, ক্লোরিন, সোডিয়াম এবং পটাশিয়াম, এর ভিতরে কার আয়নীকরণ সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখবো, আমরা জানি যে পর্যায় সারণীর সবচেয়ে বাম থেকে ডানের দিকে যারা থাকে, অর্থাৎ ডান দিকে যারা থাকে তাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হয়। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই যে ফ্লোরিনটা আছে, ফ্লোরিনটা কিন্তু আমাদের কিসে থাকে, আমাদের ডানে থাকে, এর জন্য আমাদের অ্যান্সার কী হবে, ফ্লোরিন। এই ফ্লোরিনটার আয়নীকরণ শক্তি এগুলার ভিতরে সবচেয়ে বেশি। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা আমাদের কোথায় চলে আসছিল, 6 নম্বর কোশ্চেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। কোশ্চেনে কি দেওয়া ছিল, যে নিম্নোক্ত কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার। তাহলে এখানে দেখি কী কী ছিল, আমাদের ছিল হিলিয়াম, নিয়ন, আর্গন আর কি ক্রিপ্টন। তাহলে আমরা এটা কিন্তু একটা গ্রুপের মৌলগুলোই দেওয়া আছে। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছি, উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হয়। তাহলে উপরে যে থাকে সেটা কি হয়, সবচেয়ে বেশি হয়। তাহলে এই যে গ্রুপ, এটা কিন্তু গ্রুপ 18 কথা বলছে, এই গ্রুপ 18 ক্ষেত্রে যদি আমরা সাজাই, গ্রুপ 18 ক্ষেত্রে আমরা কীভাবে সাজাইতে পারবো, আমরা জানি গ্রুপ 18 ক্ষেত্রে সবচেয়ে উপরে কে থাকে, সবচেয়ে উপরে থাকে হিলিয়াম, তার নিচে কি থাকে, নিয়ন, তার নিচে কি থাকে আমাদের আর্গন, তার নিচে কি থাকে, ক্রিপ্টন। তাহলে যদি আমরা পড়ে আসছি যে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, আয়নীকরণ শক্তি কম হয়। তাহলে সবচেয়ে উপরে কে আছে, হিলিয়াম, এই হিলিয়ামের সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদের যেহেতু বেশিটাই বের করতে বলছে, সেখানে অ্যান্সার কী হবে, হিলিয়াম হবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিলো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। কোশ্চেনে কি দেওয়া ছিল, যে ক্লোরিন মাইনাস এর তুলনায় ক্লোরিন এর প্রথম আয়নীকরণ শক্তি কি হবে, কম হবে, বেশি হবে, না একই হবে, না কোনটাই নয়, কোনটা হবে। তাহলে এটার ক্ষেত্রে একটু চিন্তা করি, এটার ক্ষেত্রে কী চিন্তা করবো, প্রথমে আমরা দেখবো যেখানে কী কী দেওয়া আছে, একটা দেওয়া আছে আমাদের ক্লোরিন, আরেকটা দেওয়া আছে ক্লোরিন মাইনাস, একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে ক্লোরিন, এই দুটোর ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি সেটা একটু চিন্তা করি। তাহলে নর্মালি ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিন কিন্তু পর্যায় সারণীর সবচেয়ে কিসের দিকে থাকে, ডান দিকে থাকে, সেই তুলনায় ক্লোরিনের কিন্তু আয়নীকরণ শক্তি এমনিতেই বেশি। কিন্তু ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে কি হবে, অ্যান্ড ক্লোরিন মাইনাস বলতে কী বোঝাচ্ছে, আমরা নর্মালি কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, নর্মালি কিন্তু ক্লোরিনের আমরা জানি এর পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি, তাহলে প্রথমে হয় 2, তারপর 8, তারপর কত 7। নর্মালি ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু 7 হয়, কিন্তু ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে যদি তুলনা করি, ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে আমরা কী হবে, যে 17 যদি হয়, ক্লোরিন মাইনাসের মানে কি, যে এখানে কিন্তু একটা ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ ক্লোরিন মাইনাস মানে সেখানে একটা ইলেকট্রন আবার যুক্ত হয়েছে। তাহলে আমাদের সর্বশেষ কক্ষপথ কত হবে, 2, 8 এবং সর্বশেষ কত হবে 8।
তার মানে দেখো ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ কক্ষপথটা অষ্টকপূর্ণ আছে। আর আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথটি অষ্টকপূর্ণ সেগুলা থেকে ইলেকট্রন বের করতে কিন্তু অনেক বেশি শক্তি লাগে, অর্থাৎ আমাদের শক্তিটা বেশি লাগে মানে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি যে ক্লোরিনের এর আয়নীকরণ শক্তি কী হবে, বেশি হবে, আর শুধুমাত্র ক্লোরিনের কী হবে, কম হবে। অর্থাৎ ক্লোরিন মাইনাসের বেশি হবে, শুধুমাত্র ক্লোরিনের কম হবে। আমাদের এখানে কি কোশ্চেনটা বলছে যে ক্লোরিন মাইনাসের তুলনায় ক্লোরিনের প্রথম আয়নীকরণ শক্তি কী হবে, অবশ্যই এর কী হবে, কম হবে। তারপরে দেখো, তারপরে 8 নম্বর কোশ্চেনটা, 8 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিল, 8 নম্বর কোশ্চেনটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কী দেওয়া ছিল যে প্রথম আয়নীকরণ বিভবের ক্রম কোনটা সঠিক। এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, 4টার ভিতরে কোনটা সঠিক। তাহলে এখানে দেখি আমাদের কী কী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মিলে আলোচনা করা হয়েছে আমাদের কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এগুলা নিয়ে। তাহলে এখন আমরা নর্মালি একটু চিন্তা করি, কি চিন্তা করব যে আমরা এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এটা পর্যায় সারণী কিন্তু একটা গ্রুপের কথা আলোচনা করছি, তাই না। এই গ্রুপটাকে যদি আমরা নর্মালি যদি সাজাই তাহলে আমাদের পর্যায় সারণী গ্রুপ পর্যায় 2 এর ভিতরে থাকে কীভাবে থাকে, প্রথমে থাকে আমাদের কার্বন, তারপর থাকে নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন, তারপর থাকে ফ্লোরিন। এটা হলো পর্যায় আমাদের 2 এর ক্ষেত্রে এইভাবে থাকে বা সারি 2 এভাবে থাকে। এখন কথা হলো এটার ভিতরে আমাদের আমরা কিন্তু জানি কি জানি যে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে যদি ডানের দিকে যায় তাহলে কি হয়, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। সেই তুলনায় আমরা কি বলতে পারি যে আগে আমাদের সবচেয়ে আয়নীকরণ শক্তি কার বেশি হবে, অবশ্যই আমাদের কার বেশি হবে, আমাদের কার্বনের কি আমাদের এই পাশে ফ্লোরিনের সবচেয়ে বেশি হবে এবং কার্বনের সবচেয়ে কম হবে। তারপরে আমাদের ফ্লোরিনের সবচেয়ে কী হবে, বেশি হবে। কিন্তু কথা হলো এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন, এই নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে একটা কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। কী ব্যতিক্রম হয় যে এখানে আমাদের যেহেতু আমাদের সর্বশেষ কক্ষপথে আমাদের নাইট্রোজেনটা বেশি স্থিতিশীল থাকে, বেশি সুস্থিতি থাকে, এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি হয়। বেশি সুস্থিতি থাকলে সেখান থেকে ইলেকট্রনটা বের করা তার শক্তি বেশি লাগবে, আর শক্তি বেশি মানে আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এর জন্য এখানে হয় কি যে নাইট্রোজেনটা আমাদের এই পাশে চলে যাতে নাইট্রোজেন আয়নীকরণ শক্তিটা বেশি হয় কার তুলনায়, অক্সিজেনের তুলনায়। তাহলে আমাদের যদি সঠিক যদি আমাদের ক্রমটা বলে আয়নীকরণ শক্তি তাহলে কী হবে, কার্বনের সবচেয়ে কম হবে এবং ফ্লোরিনের সবচেয়ে বেশি হবে। তাহলে এটাকে দেখে এটা কোথায় আছে, তাহলে দেখো এখানে এইখানে দেখো ডি নাম্বার অপশন আছে, কি আছে, ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে নাইট্রোজেনের, তারপরে অক্সিজেনের, তারপরে কার্বনের। এই জন্য তাহলে অ্যান্সারটা কী হবে, ডি নাম্বারটা হবে। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেনটা আমাদের কোথায় চলে আসছিলো, 9 নম্বর কোশ্চেনটা আমাদের চলে আসছিলো ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইসলামিক বিশ্ববিদ্যালয় কী কোশ্চেনটা ছিল যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কী বলে। আমরা কিন্তু পড়ে আসছি ইলেকট্রন ত্যাগ করার ফলে যদি যে পরিমাণ শক্তিটা লাগবে সেটাকে বলা হবে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, সি নাম্বারটা হবে। তারপরে দেখো সর্বশেষ 10 নম্বর কোশ্চেনটা, 10 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে যে এই কোশ্চেনটা আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল। কোশ্চেনটা কী দেওয়া আছে, কোনটি বেশি স্থিতিশীল, কোনটা বেশি স্থিতিশীল। আমরা কিন্তু জানি যার আয়নীকরণ শক্তি বেশি সে বেশি স্থিতিশীল হবে। তাহলে দেখি এখানে আমাদের কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে লিথিয়াম, দেওয়া আছে সিজিয়াম, বোরন এবং আমাদের কী দেওয়া আছে বেরিলিয়াম। এগুলোর ভিতরে কোনটা বেশি স্থিতিশীল। তাহলে স্থিতিশীলতা বের করার জন্য সর্বপ্রথম কাজ করতে হবে যে কার আয়নীকরণ শক্তিটা বেশি, যার আয়নীকরণ শক্তি বেশি সে বেশি স্থিতিশীল হবে। কেন বেশি স্থিতিশীল হবে, কারণ স্থিতিশীল যে সেখান থেকে আমাদের ইলেকট্রনটা ত্যাগ করতে বা ইলেকট্রনটা ছাড়াইতে শক্তি বেশি লাগে, আর শক্তি বেশি লাগে মানে তার আয়নীকরণ শক্তিটা বেশি। তাহলে আমরা দেখবো এর ভিতরে যার আয়নীকরণ শক্তি বেশি হবে সে বেশি স্থিতিশীল হবে। তাহলে এখানে দেখে প্রথমে আছে লিথিয়াম, এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কিন্তু প্রথমে হয় লিথিয়াম, নিচে হয় আমাদের কি সিজিয়াম, আর এই পাশে আমাদের কি থাকে, এখানে থাকে বেরিলিয়াম, আর এই পাশে থাকে কি বোরন। তাহলে নর্মালি যদি চিন্তা করো যে আমাদের এটার ক্ষেত্রে প্রথমে যদি এটার ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে আমরা জানি পর্যায়ের একই পর্যায়ের এই পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, আয়নীকরণ শক্তিটা হ্রাস পায়। তাহলে সিজিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কিন্তু কম, তাহলে এটা কিন্তু কখনোই হবে না। এখন লিথিয়াম থেকে এদিকে যায় এদিকে, তাহলে কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু আর একটা ব্যতিক্রম ঘটে। কি ব্যতিক্রম ঘটে যে আমাদের এখানে কিন্তু ওই যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে দেখা যায় যে আমাদের এই বেরিলিয়ামের থেকে বোরনের থেকে আমাদের বেরিলিয়ামের কি হয়, আয়নীকরণ শক্তিটা বেশি হয় কার থেকে, বোরনের থেকে। তাহলে এটা কিন্তু সঠিক ক্রম। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে কার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি। যেহেতু বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি তাই আমরা বলতে পারি এ বেশি স্থিতিশীল হবে। তাই এই জন্য অ্যান্সার কী হবে, আমাদের ডি নাম্বারটা হবে যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি যেহেতু বেশি এ বেশি স্থিতিশীল হবে। অর্থাৎ স্থিতিশীলতা যদি বের করতে বলে তাহলে আমরা পর্যায় সারণী দিয়ে দেখবো কার আয়নীকরণ শক্তি বেশি, যার আয়নীকরণ শক্তি বেশি সে বেশি স্থিতিশীল বা সুস্থিত হবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই আয়নীকরণ শক্তি থেকে নিয়ে সকল ধরনের
কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষা আসবে সেটা নিয়ে একটা মূল একটা সামারি নিয়ে আলোচনা। এই টাইপের কোশ্চেনগুলো তুমি যদি একবার বুঝতে পারো তাহলে বোর্ড পরীক্ষায় বা আমাদের ভার্সিটি অ্যাডমিশনে যে কোনো ধরনের কোশ্চেন আমাদের আইনীকরণ শক্তি থেকে দেখ না কেন তুমি কিন্তু খুব সহজেই এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। আমাদের কোশ্চেনটা কী দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তিতে আছে 13.6 ইলেকট্রন ভোল্ট। দেওয়া আছে 25 × 10⁻³ গ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে H+ আয়ন উৎপন্ন করতে কত শক্তি লাগবে। সো এখানে একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু দেওয়া আছে যে 1 ইলেকট্রন ভোল্ট = 96.49 কিলোজুল। সো এটা আমরা কীভাবে সলভ করব। সো সলভ করার জন্য দেখো প্রথমে আমাদের কী দেওয়া আছে, আয়নীকরণ বিভবটা দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে। সো আয়নীকরণ বিভবটাকে কিন্তু ইলেকট্রন ভোল্ট থেকে আমাদের কিলো জুলে নিতে হবে, সর্বপ্রথম কাজ হবে এটা। আর কিলো জুলে কীভাবে নিব, যেহেতু এখানে একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা কী দেওয়া আছে যে আমরা জানি কি জানি যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত 96.49 কিলো জুল। তাহলে আমাদের কত বের করতে বলছে যে 13.6 ইলেকট্রন ভোল্ট সমান কী হবে, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হচ্ছে 96.49 গুণন 13.6। এটা যদি গুণ করি, গুণ করলে আমাদের এটা কী যাচ্ছে, কিলো জুলে যাচ্ছে। কিলো জুলে যদি হিসাব করি, কিলো জুলে আমাদের কত আসবে এখানে 1312.26 কিলো জুল। তাহলে এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে কিলো জুলটা আছে অর্থাৎ এত কিলো জুল সমান এত আমাদের 1312.26 কিলো জুল দ্বারা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে আমাদের যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুকে H+ আয়নে পরিণত করতে শক্তি লাগবে কত আমাদের 1312.26 কিলোজুল। ওকে, সো আমাদের এখন বের করতে বলছে কি, আমাদের এখানে বের করতে বলছে কি যে আমাদের কত গ্রামে, আমাদের বের করতে বলছে কত যে 25 × 10⁻³ গ্রাম হাইড্রোজেন পরমাণুকে H+ আয়নে পরিণত করতে শক্তি লাগবে, কত লাগবে। তাহলে অবশ্যই আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ যদি করি তাহলে দেখো 126 গুণন আমাদের এখানে কত আছে 25 × 10⁻³ যদি এখানে হিসাব করি তাহলে দেখো এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে কত 32.806 কিলোজুল। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো খুব সহজে যে এই টাইপের অঙ্কগুলো আছে। তাহলে আমাদের দেখো জিনিসটা আবার বলতেছি যে যেহেতু আমাদের 1312.26 কিলোজুলটা আসছে, এটার মানেটা বোঝাচ্ছে যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুকে H+ আয়নে পরিণত করতে এতটুকু শক্তি লাগে। আমাদের কত গ্রাম বের করতে বলছে, আমাদের বের করতে বলছে 25 × 10⁻³। তাহলে অত গ্রাম সমান কত হবে, তাহলে এটার সাথে এটা যদি গুণ করে দিই তাহলে খুব সহজে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। এভাবে যদি এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায় তাহলে কিন্তু এভাবে খুব সহজে আমরা বের করে ফেলবো। সো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এরপর নেক্সট ভিডিওতে আমাদের রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক বন্ধনের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।